ভ্যাকসিন সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করে ইউনিসেফ। টিকাদান ব্যাহত হওয়ার কারণে ভয়ঙ্কর রূপে ফিরেছে হাম। 24 ঘন্টা ঝরল আরও 6 শিশুর প্রাণ। সস্তা জনপ্রিয়তা নয়, পদ্মা ব্যারাজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারের অঙ্গীকার। গাজীপুরে প্রধানমন্ত্রী। সীমিত সম্পদের সঠিক ব্যবহারে দেশকে উন্নত করার প্রত্যাশা। ওয়াসার ময়লা দুর্গন্ধযুক্ত পানিতে অতিষ্ঠ নগরবাসী। বিলের পাশাপাশি তাদেরই বুথ থেকে নিতে হচ্ছে বিশুদ্ধ জল। সাধারণ মানুষ ভোগান্তিতে থাকলেও লাভবান হয় প্রতিষ্ঠানটি। পুঁজিবাজার শক্তিশালী করতে বাজেটে অনাস্থা দূর, দ্বৈত কর পরিহার ও কর্পোরেট কর কমানোর দাবি। কর ছাড় সুবিধা দেওয়ার চেয়ে সুশাসন নিশ্চিতে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের। এবং সীমান্তে কাঁটা তারের বেড়া দিতে বিএসএফকে 27 কিলোমিটার জমি দিল পশ্চিমবঙ্গ সরকার। নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরের ঘোষণা, অবৈধদের নিজ দেশে ফেরতের হুঁশিয়ারি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। জরুরি টিকা নিয়ে বারবার সতর্ক করা হলেও পাত্তা দেয়নি অন্তর্বর্তী সরকার। হামের ভ্যাকসিন সংকট নিয়ে 2024 থেকে 2026 সালের মধ্যে 10 বার চিঠি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি বলছেন, টিকাদান ব্যাহত হওয়ার কারণেই ভয়ঙ্কর রূপে ছড়িয়ে পড়েছে হাম। 2 দশকেরও বেশি সময় পর হামের প্রকোপে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। সরকারের মন্ত্রী এমপি থেকে বিশেষজ্ঞ দল সবার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের টিকা কেনা নিয়ে অবহেলায় ভয়াবহ রূপে ফিরেছে এই ভাইরাস, যা গড়িয়েছে আদালত পর্যন্ত। এমনকি গাফিলতি খতিয়ে দেখার ঘোষণা এসেছে। সংকটের শুরুটা 2025 সালের সেপ্টেম্বরে। ক্রয় পদ্ধতিতে অনিয়ম আছে এমন অভিযোগ তুলে ইউনিসেফের কাছ থেকে সরাসরি টিকা কেনা স্থগিত রাখে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। মজুদ শূন্য রেখে টিকা কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে চিঠি দিয়েছিল ইউনিসেফ। এবার ঢাকার সংস্থাটির কার্যালয়ে ব্রিফিংয়ে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানালেন, জরুরি টিকার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে অন্তত 10 বার সতর্ক করা হয়েছিল। 2024 থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বারবার চিঠি দেওয়ার দাবিও করেন তিনি। saying, we are worried. Look at my face. I am worried you're going to face an outage. এ সময় টিকা কেনার সিদ্ধান্তহীনতার ঘটনা বিরল মন্তব্য করে রানা ফ্লাওয়ার্স বলেন, কোনো মহামারী রাতারাতি আসে না। I know that we sent 5 or 6 letters from 2024 to February 2026, with the last letter arriving just before the new government would come in, hoping that it would be on the desk of whoever inherited that space. এদিকে কেন প্রতি বছর 5 লাখ শিশু টিকাদান কর্মসূচি থেকে বাদ যাচ্ছে সেটি ইউনিসেফ খতিয়ে দেখবে বলেও জানানো হয়। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের মূল হোতা সোহেল রানা তার অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাকে এবং তার স্ত্রী স্বপ্নাকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ধর্ষণের পর হত্যা করা হয়েছে শিশু রামিসাকে। শৈশবের দুরন্ত রামিসা এখন নীরব নিথর। সারাদিন হৈহুল্লোড় আর খেলাধুলায় বাড়ি মাতিয়ে রাখা 8 বছরের শিশু এখন শুধুই স্মৃতি। বই খাতা নিয়ে আর যাবে না প্রিয় স্কুলে, ফিরবে না মায়ের কোলে। স্কুলে পাঠাতে রামিসাকে মঙ্গলবার সকাল 10:30টার দিকে খুঁজতে থাকেন তার মা। এক পর্যায়ে একই ভবনের উল্টো দিকের ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের স্যান্ডেল দেখে কলিং বেল চাপেন তিনি, কিন্তু ভেতর থেকে সাড়া দেয়নি কেউ। পরে ভাড়াটিয়া সোহেল রানার রুমের খাটের নিচে পাওয়া যায় মস্তকবিহীন মরদেহ। বাথরুম থেকে উদ্ধার করা হয় মাথা। স্ত্রী স্বপ্নার সহায়তায় ফ্ল্যাটের গ্রিল কেটে পালিয়ে যায় মূল অভিযুক্ত সোহেল রানা। স্বপ্নাকে জিজ্ঞাসাবাদে মেলে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে, হত্যার আগে পাশবিকতার শিকার হয় রামিসা। পরে নারায়ণগঞ্জ থেকে সোহেলকে গ্রেফতার করে পুলিশ। আমরা প্রাথমিকভাবে সেটি মনে করেছি যে ধর্ষণের করেই তার বাচ্চাটি হত্যা করা হয়েছে এবং সেটি তার আলামত সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং সেখানে রিপোর্ট পাওয়া গেলেই নিশ্চিত হওয়া যাবে।
বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে আসামি সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। পরে রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়। আদালতের সামনে এক মূল আসামি যে মোহাম্মদ সোহেল, সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং তার স্ত্রী, তার সহযোগী যে এই কাজে তাকে সহযোগিতা করেছিল স্বপ্না আক্তার, তাকেও আদালতে উপস্থাপন করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত জবানবন্দি গ্রহণ করার পরে দুজনকেই সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণ করে। রামিসাকে নৃশংসভাবে হত্যায় ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ। হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রামিসার সহপাঠী ও এলাকাবাসী। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে দাদা দাদির কবরের পাশে রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বাদ এশা সিরাজদি খান উপজেলার মধ্যম শিয়ালদি গ্রামের বায়তুল আমান জামে মসজিদে শিশু রামিসার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রামিসার আত্মীয় স্বজন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় আসামিদের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানায় নিহতের পরিবার ও এলাকাবাসী। আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর আগে বললাম জানাজা বহুত পড়াইছি, আলহামদুলিল্লাহ। রাজধানীর বনশ্রীর একটি মাদ্রাসা থেকে 10 বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শিশুটির পায়ুপথে আঘাতের চিহ্ন পাওয়ার তথ্য সামনে এসেছে সুরতহাল রিপোর্টে। ঘটনা তদন্ত করছে পুলিশ ও র্যাব। ফুটফুটে শিশু কোরআনের হাফেজ আব্দুল্লাহ, যার সুমধুর কণ্ঠ মুগ্ধ করত সহপাঠী আর শিক্ষকদের, কিন্তু সেই কণ্ঠ থেমে গেছে চিরতরে। মঙ্গলবার এশা নামাজের পর রাজধানীর বনশ্রীর আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার বাথরুম থেকে উদ্ধার করা হয় 10 বছর বয়সী এই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ। মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, মাগরিবের নামাজের সময় শেষবারের মতো আব্দুল্লাহকে দেখা যায়। পরে রাত 8টার দিকে দীর্ঘ সময় ধরে বাথরুমের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় অন্য শিক্ষার্থীদের। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেলে দরজা ভেঙে তারা দেখতে পায় ঝুলন্ত অবস্থায় রয়েছে আব্দুল্লাহ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। দরজার আমরা বাড়ি দিচ্ছি, তখন কোনো সারা শব্দ পাই নাই। তারপর তো দরজা ভাঙা আমরা দেখার পর সবাই চলে আসছি দৌড় দিয়া। সে কালকে ও সবার সাথে খেলাধুলা করেছে, দুষ্টামি ফাজলামি করেছে, সব ঠিকই ছিল কালকে। আমরা দেখছিলাম আসার পর আপনার খেলতে আসি, একটা বল বানায় ওরা খেলতে গেছে, আর ভাই আরেকটা। পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শিশুটির পায়ুপথে আঘাতের আলামত পাওয়া গেছে, এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, এর আগেও শিহাব নামে এক শিক্ষার্থী দুইজনের সঙ্গে জোরপূর্বক অসৎ আচরণের চেষ্টা করেছিল। তখন মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে শুধু সতর্ক করে ছেড়ে দেয়। মারামারির কোনো স্পট নাই, কোনো কিছু নাই, তবে পায়ুপথে একটু তুলনামূলক একটু ফাঁকাটা একটু বড় পাইছে, তো সেই জন্য সন্দেহজনকভাবে শিহাবকেই সন্দেহ করা হচ্ছে। তবে শিহাব 1 বছর আগে এরকম গত রমজানে এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করছিল ছাত্রদের সাথে, একজন ছাত্রের সাথে। তারপরে আমরা আমাদের নিরাপত্তার সাথে আমরা গতকালকে স্যারকে জানাই দিই, ওয়ার্নিং দেওয়া হয়েছে, এই করা হয়েছে, পরে মাপ ঠাপছে, এই করেছে আর কি। পরবর্তীতে মনে করেন যে আর মাপ করে দেওয়া হয়েছে। অন্যদিকে আব্দুল্লাহর পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন নিহতের পরিবার। ষড়যন্ত্রমূলক বা কোনো একটা ব্যাপার আছে, যেহেতু 10 বছরের বাচ্চা এই ধরনের একটা ডিসিশন নেবে, এটা আমরা আমাদের চিন্তা ভাবনায় আসছে না। আমার সাথে কথা বললো, তো এছাড়া আমার কেন এ কাজ করলো, আপনাদের নির্ভর করে ছেড়ে দিলাম, আপনারা এটা সঠিক তদন্তে আমার ছেলের বিচার করেন, আমি বিচার চাই। আব্দুল্লাহর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ ও র্যাব। রীতিমূলে ঢাকা মেডিকেলে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে এবং এই ঘটনাটি কি আত্মহত্যা নাকি আসলে হত্যা সেটা নিয়ে পুলিশ কাজ করছে। ইনকোয়ারি শেষে এবং পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে আর কি। আমরা ওই বিষয়গুলি পুলিশ কাজ করছি। আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। এবার রাজধানীর পশুরহাটের বেশিরভাগেরই ইজারাদার বিএনপি জামাতপন্থী। বেচাকেনায় ভোগান্তি কমানোর প্রতিশ্রুতি, নিয়ম মেনেই দরপত্রের কথা বলছেন দুই প্রশাসন।
সস্তা জনপ্রিয়তার জন্য নয়, দেশের মানুষের ভাগ্যোন্নয়নে পদ্মা ব্যারাজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারের অঙ্গীকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, কৃষক ও কৃষি ফসল বাঁচাতে সরকার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে কথা বলেন সরকার প্রধান। সীমিত সম্পদের সঠিক ব্যবহারে দেশকে উন্নত করার আশা প্রকাশ করেন তারেক রহমান। আশরাফুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা এবং সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার দেশে প্রথমবারের মতো চালু করতে যাচ্ছে বিশেষায়িত ইনস্টিটিউট। গাজীপুরের ২৭ এলাকায় তাই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে পাশেই গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। সেই পানিটিকে আমরা আরো যাবতীয় পরের সুধী সমাবেশে যোগ দেন তারেক রহমান। এ সময় প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সচেতনতার পাশাপাশি প্রকৃতিকে সমৃদ্ধশালী করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ভূগর্ভস্থ পানির উপরে চাপ কমিয়ে নদী খালের উপর গুরুত্ব বাড়ানোর পরামর্শ দেন তিনি। গত ২০ বছরে যে পরিমাণ পানি নিচে থেকে টেনে উপরে তুলেছে, আমাদের ব্যবহার করেছে, এই পরিমাণ পানি যদি আজকে থেকে খাল খননের মাধ্যমে সারা দেশেও যদি আমরা ছড়িয়ে দিই পানিগুলো, মিনিমাম ২০ বছর আরো লাগবে সেই যে শূন্যস্থান পূরণ করতে। আমাদেরকে কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা বোধহয় আমাদের জন্য বিপদজনক হয়ে যাচ্ছে। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়। এই কর্মসূচি দুর্যোগ মোকাবেলা করে কৃষক ও কৃষিকে সমৃদ্ধ করার উদ্যোগ বলে জানান তারেক রহমান। এক জায়গায় বলছে বিএনপি খাল খনন কর্মসূচি শুরু করেছে, এটি তাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম। বিষয়টি আসলে তা নয়। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। বর্তমান সরকার সস্তা জনপ্রিয়তা চায় না, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে পদ্মা ব্যারাজের পাশাপাশি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী। সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাআল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারাজের কাজেও হাত দেবে, ইনশাআল্লাহ তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে। ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন, শুকনো মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাআল্লাহ বিএনপি সেটা করবে। নিজেদের স্বল্প সম্পদকে সঠিক ব্যবহারের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আমরা যদি সম্পদকে রক্ষা করতে পারি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, গাজীপুর। ভারত বাংলাদেশের অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সার দীর্ঘ প্রতীক্ষার মধ্যে অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে চায় বাংলাদেশ। নীতি নির্ধারকরা বলছেন, গুরুত্ব দেওয়া হচ্ছে দেশের ভেতরে বিকল্প পানি ব্যবস্থাপনায়। এমন সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে ভারত নির্ভরতা কমাতে কূটনৈতিকভাবে কৌশলী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। শাতিলা শারমিনের রিপোর্ট। বাংলাদেশ ভারতের সঙ্গে ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা আর হতাশা। বিশেষ করে শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চলে দেখা দেয় তীব্র সেচ সংকট। এ অবস্থায় দেশের অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার। সম্প্রতি একনেকে অনুমোদন পেয়েছে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প। আবার আলোচনায় আছে তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার মহাপরিকল্পনাও। পানি সম্পদ মন্ত্রী জানান, শুষ্ক মৌসুমে কৃষিতে সেচ নিশ্চিত করা, ভূগর্ভস্থ পানির উপর চাপ কমানো এবং পানি সংরক্ষণে দ্রুত কাজ করছে সরকার। এছাড়া দেশজুড়ে খাল খনন ও পুনর্খনন কর্মসূচি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। খাল খনন হবে, খালে পানি আসবে, ওই পানিটা খেতে যাবে, উৎপাদনটা দ্বিগুণ হবে। আমাদের স্টাডি রিপোর্ট ফিল্ডে চলমান, যেটা কারিগরি সমীক্ষা খুব বেশি দ্রুত তার সহিত মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শুরু করেছি। ৩৪,৩৪৭ কোটি টাকা যেটা আমরা ইনভেস্ট করব, এটা একটা ইনভেস্ট এবং এটার রিটার্ন খুব বেশি। বিশেষজ্ঞদের মতে দেরিতে হলেও দেশের নিজস্ব পানি সংরক্ষণ ও নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়াটা ইতিবাচক। এতে ভারতের উপর নির্ভরতা কিছুটা কমবে বলেও মত তাদের। তবে একই সঙ্গে কূটনৈতিকভাবে আরও কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমার প্রয়োজনের নিরিখে আমার এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন জরুরি দরকার, এটা মাথায় রেখে এখন আমি কিভাবে পদ্ধতিগতভাবে এগোবো সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এবং এখানে
তাদের প্রতিদ্বন্দ্বিতাটাই একমাত্র অপশন নয়, দেয়ার কুড বি মোর অপশন। They cannot close the doors of Farakka barrage during monsoon condition. Huge amount of পানি আসে। তাহলে ওই পানিটা যদি কিছু অংশ আমরা ধরে রাখতে পারি এবং আমরা ড্রাই সিজনে এটা ব্যবহার করতে পারি, তাহলে আমরা এটা তো একটা উইন সলিউশন। অভিন্ন নদীর ন্যায্য হিস্সা আদায়ের পাশাপাশি টেকসই অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনায় ভবিষ্যতের বড় সমাধান হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ অনুযায়ী আইন না করলে দেশে অঘটনের ধমক দিচ্ছে 11 দলীয় জোট। উড়ে এসে জুড়ে বসানোয় 17 বছর আন্দোলন করা বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, জুলাই সনদ ও গণভোটকে কেন্দ্র করে কিছু ব্যক্তি, গোষ্ঠী ও দল বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং বিভিন্ন উন্নয়ন কাজের চেক প্রদান করতে ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বিকেলে জেলা পরিষদ ভবনে আয়োজিত কর্মসূচিতে যোগ দেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, কিছু সংখ্যক রাজনৈতিক দল মিলে গঠিত 11 দলীয় জোট জুলাই সনদ অনুযায়ী আইন না করলে দেশে অঘটনের ধমক দিচ্ছে। কিছু সংখ্যক রাজনৈতিক দল জোট পাকাইছে, জোট পাইছে 11 দলীয় জোট। জুলাই সনদ অনুযায়ী যদি আইন না করা হয় তাহলে নাকি ওরা দেশে আবার অঘটন ঘটায় দিবে। আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি, নির্বাচন করেছি 300টা আসনের মধ্যে 213টা আসন আমরা পাইছি, 2/3 মেজরিটি, তাই না? সুতরাং আমাদেরকে ধমক দিয়ে লাভ নাই। আমরা 17টা বছর আন্দোলন করেছি, জেলে গেছে, জুলুম কেটেছি। এর আগে দুপুরে সরকারের প্রতিশ্রুত ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর অংশ হিসেবে পরিত্যক্ত এলাকা পরিদর্শন করেন বিএনপি মহাসচিব। এ সময় এক মতবিনিময়ে তিনি বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন চায় না এমন অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। কিছু দল আছে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, মিথ্যা কথা বলে অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না, অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি। সংস্কার আমাদের। এদিকে সকালে রাজধানীর নয়াপল্টনে জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোর পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সংবিধানের ধোঁয়া না তুলে সরকারকে আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বললেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে বায়তুল মোকাররমের সামনে জামাতের বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। জামাত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। মিরপুরে আপনারা আপনাদের উস্কিয়ে দেয়া দেশকে অস্থিতিশীল করে বিরোধী আন্দোলনকে সাবোটাজ করার জন্য আপনারা মাজার ভেঙে হামলা করে আপনারা সেটা ইসলামপন্থীদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী আর সর্বমন্ত্রী সংবিধানের টানাটানি ছেড়ে মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব পালন করুন। পানিতে ময়লা আর দুর্গন্ধ বাড়লে ব্যবসা বাড়ে ওয়াসার। তখন একদিকে গ্রাহককে দিতে হয় পানির বিল, অন্যদিকে ওয়াসারে এটিএম বুথ থেকে বাড়তি টাকা খরচ করে কিনতে হয় বিশুদ্ধ পানি। সাধারণ মানুষ ভোগান্তিতে থাকলেও ঠিকই লাভবান হয় ওয়াসা। এম এ আজমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। আপনাদের এলাকার পানির কি অবস্থা? আমাদের এই অঞ্চলের পানি খুবই দুর্গন্ধ, আপনি নিজে একটু পানি খেয়ে দেখেন। শুধু ময়লা নয়, তীব্র গন্ধও আছে ওয়াসার এ পানিতে। সরকার আসে, সরকার যায়, তবে ওয়াসার পানি কখনোই বিশুদ্ধ হয় না। তাই বাধ্য হয়ে বাসাবো এলাকার মানুষ এখন এই গন্ধযুক্ত পানি পান করছেন। ছোট ছোট যেরকম পোকা আছে, কেঁচোর মতো ছোট ছোট এরকম পোকা হয় মাঝে মধ্যে। ওয়াসার লাইনে শুধু পানি আসে না, সঙ্গে আসে বিস্তার ময়লা আর বিভিন্ন ধরনের পোকা। টাঙ্কিতে জমা পানিতে চোখ রাখলেই ধরা পড়ে এসবের উপস্থিতি। বাধ্য হয়ে তাই ট্যাপের সঙ্গে ছাঁকনি ব্যবহার করতে হয় এলাকার মানুষকে। ছাঁকনিটা লাগাইছি আমরা পানিটা সেকানোর জন্য, বুঝছেন? এই পানিটা সেকানোর জন্য। কেন সেকতে হয়? কেন সেকতে হয়? যদি ময়লা টয়লা আসে।
তবে ছাঁকলেও ব্যবহার উপযোগী হয় না ওয়াসার এ পানি। তীব্র গন্ধ আর আয়রনযুক্ত হওয়ায় রান্না থেকে শুরু করে প্রায় সব কাজের জন্যই ব্যবহার করতে হয় আলাদা করে কেনা পানি। এমনকি ওয়াসার পানিতে গোসল করলেও চুলকানি অবধারিত। ওয়াসার পানি কোনো কাজেই আমরা ব্যবহার করতে পারি না, এখন বাধ্য হইয়া গোসলটা করতে হয়। আর আপনার খাবার দাবারে যে রান্না বান্না করি এটা আমরা কিনে নিয়ে আসি। এগুলা ব্যবহার করার মতো না, গোসল করার মতো না। আপনার গোসল করলে চুলকানি হয়ে যায় পুরা শরীরে। অলিগলি থেকে সড়ক সবখানি চোখে পড়ে বোতল, ড্রাম আর গ্যালন নিয়ে বিশুদ্ধ পানির জন্য ছুটছে সাধারণ মানুষ। গন্তব্য সেই ওয়াসার পাম্পেই। প্রতি ফোঁটার মূল্য দিয়ে আবারও ওয়াসার ছত্রছায়ায় গড়ে তোলা পানি পরিশোধন সংস্থা ড্রিঙ্ক ওয়েল থেকে কিনতে হচ্ছে বিশুদ্ধ পানি। ওয়াসার যেটা ওটা হলো আপনার দুর্গন্ধ আসে, যার কারণে আর কি বাচ্চা আছে, বাচ্চার জন্য আর কি কিনা আর কি খাওয়াইতেছে। এর আগে ভুগছিলাম, বাচ্চার পানি খাওয়াইছি, মানে 15 দিন পর্যন্ত এই ডাক্তার দেখাইছি, ওই পর থেকে আর খাওয়াই না। এই জন্য এখন কি করে? এই যে কিনা খাই, কাট করে তাও কিনা খাইতেছি। তাহলে কি ড্রিঙ্ক ওয়েলের ব্যবসা ধরে রাখতেই বিশুদ্ধ হয় না ওয়াসার লাইনের পানি? জানতে ওয়াসা ভবনে সময় সংবাদ। তবে ব্যস্ততার অজুহাতে ক্যামেরার সামনে কথা বলেননি কোনো কর্মকর্তা। রিপোর্টের জন্য আপনাদের ওয়াসা থেকে একটা বক্তব্য নিতে চাই। এই মুহূর্তে আজকে কালকে কোনো বক্তব্য আপাতত পাচ্ছি না, কারণ আমরা একটু অন্য কাজ সবাই ব্যস্ত আছে তো। তবে ক্যামেরায় কথা বলার সময় না থাকলেও খুদে বার্তায় নিজেদের বক্তব্য জানায় ওয়াসা। আর মুঠোফোনে ড্রিঙ্ক ওয়েলকে প্রশ্ন করলে কৌশলে এড়িয়ে যায় তারা। এটা তো আমি এখন বলতে পারবো না, আপনি তো অফিসে ওটা ফোন দিন, আমাদের হায়ার অফিসের সাথে কথা বলা যাবে, সমস্যা নেই। বর্তমানে প্রতিদিন প্রায় 13 লাখ লিটার পানি বিক্রি হয় ওয়াসার বুথ থেকে। লাইনের পানিতে গন্ধ, ময়লা ও পোকা থাকলে যা আরও বাড়ে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। আসন্ন বাজেটে বিড়ি ও ধোঁয়াবিহীন তামাক পণ্যের ওপর সুনির্দিষ্ট কর ও মূল্য বৃদ্ধির প্রস্তাব বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহসানিয়া মিশন অডিটোরিয়ামে প্রাক বাজেট সেমিনারে এ কথা বলেন তিনি। সেমিনারে উত্থাপিত সুপারিশে 20 শলাকা বিড়ির খুচরা মূল্য 30 টাকা নির্ধারণ করে 50% সম্পূরক শুল্ক ও 2 টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব করা হয়। বাজেটে যথেষ্ট গুরুত্বের সহিত তামাকের দাম অথবা ট্যাক্স তো অনেক বেশি আছে, দামটা যদি বৃদ্ধি করা হয় অথবা 1 শলা সিগারেট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েও যদি আমরা অন্তত এই আন্দোলনটাকে মোকাবেলা করতে পারি, 1 প্যাকেট কিনতে গেলে অনেকেই কিন্তু এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে, কারণ এত টাকা একটা স্টুডেন্টের পক্ষে অথবা ইয়াং জেনারেশনের পক্ষে সে শিক্ষা শিক্ষিত বা অশিক্ষিত হোক তার পক্ষে দেওয়া কঠিন। ভঙ্গুর অর্থনীতিকে টেকসই করতে যেসব উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার, এর মধ্যে অন্যতম পুঁজিবাজারকে শক্তিশালী করার পরিকল্পনা। সরকারের ভাবনা বাস্তবায়নে আসছে বাজেটে বিনিয়োগকারীদের অনাস্থা দূর, দ্বৈত কর পরিহার ও তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর কমানোর দাবি জানিয়েছে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ। কর সুবিধা দেওয়ার চেয়ে সুশাসন নিশ্চিতে দিক নির্দেশনা দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। বড় ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের উৎস হিসেবে উন্নত বিশ্বে শেয়ার বাজারে এগিয়ে থাকলেও বেশ পিছিয়ে বাংলাদেশ। মূলধনের যোগান আর বহু মানুষের আয়ের পথ খুলে দেওয়া অর্থনীতির অন্যতম শক্তিশালী এই খাত এখনও ঘুরপাক খাচ্ছে অস্থিরতা, অসন্তোষ আর অবিশ্বাসের গণ্ডিতে। ক্যাপিটাল মার্কেট চলে অলওয়েজ কনফিডেন্সের উপরে। শুধু সমস্যার কথা বললাম, কিন্তু সলিউশনের কথা আমরা বলতে পারি না, এটাও কিন্তু আবার কাঙ্ক্ষিত নয়, এতে কিন্তু ফ্রাস্ট্রেশন তৈরি হয়। তবে এবার জাতীয় বাজেটে এমন কিছু করতে চায় সরকার যা কাটিয়ে দিতে শুরু করবে দীর্ঘদিনের সেই অচলাবস্থা। এমনই ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে অংশীজনদেরও রয়েছে নানা পরামর্শ, দাবি। ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনাস্থা দূর করা, ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের লভ্যাংশ আয়ের উপর কাটা উৎসে করকে চূড়ান্ত দায় হিসেবে গণ্য করার মাধ্যমে দ্বৈত কর পরিহার করার পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর্পোরেট কর কমানোর পক্ষে তারা। সেটা আমরা বলেছি যে গ্যাপটা একটু ওয়াইড করে দেওয়ার জন্য, যে ট্যাক্সের দিক থেকে যদি ওনারা একটু রিলিফ পায় তাহলে হয়তো
ওনারা দে উইল কনসিডার। অর্থনীতিবিদরা বলছেন আসছে বাজেটে কর ছাড় সুবিধা দেওয়ার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সুশাসন নিশ্চিতে। শেয়ার বাজারের ব্যাপারে কনফিডেন্স কম, যেই ধরনের সুশাসনের ঘাটতি আছে এইটা ঠিক করা ব্যতি রেখে আপনি যত পদ্ধতি ব্যবহার করেন না কেন এইটা দিন শেষে কাজে আসবে না। লং টার্ম ফাইন্যান্স আমাদেরকে ডেভেলপ করতে হবে, সেখানে ক্যাপিটাল মার্কেট গুরুত্বপূর্ণ। বাজেটে আমি ক্যাপিটাল মার্কেটের জন্য একটা হলো ট্যাক্স, যদি ফিসক্যাল ইনসেন্টিভ ক্রিয়েট করতে হয় সেটা আছে কিছুটা, আরও যদি কিছু সহজ করার সুযোগ থাকে সেটা একটা দিক ভেবে দেখা যেতে পারে। আরেকটা হলো যে ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করার জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন ঘটাতে হবে, সেটার জন্য তো টাকা পয়সা লাগবে, সেই অ্যালোকেশনগুলো এখন থেকে আমার মনে করতে পারে। বহুজাতিক সহ লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোকেও পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনাও যেন থাকে আসছে বাজেটে, সেদিকেও সরকারকে নজর দেওয়ার তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। নানা সংকটেও ঈদযাত্রায় 118 কোচ সরবরাহ করে চমক দেখিয়েছে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ। কঠিন চ্যালেঞ্জের মুখে অন্তত 100 ধরনের মেরামত কাজ শেষে যুক্ত হচ্ছে বহরে। রাজধানীর মিরপুরের কালশিতে বস্তি উচ্ছেদে গিয়ে তোপের মুখে পড়ে পুলিশ। বাহিনীর সদস্যদের ধাওয়া দেয় স্থানীয়রা। পরে পূর্ণ শক্তি নিয়ে ফের অভিযান চালায় প্রশাসন। বুধবার দুপুরে রাজধানীর মিরপুর কালশির বাউনিয়াবাদ এলাকায় অবৈধ বস্তি উচ্ছেদে যায় পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় হামলা চালায় বস্তিবাসী। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায় মিরপুর ইসিবি চত্বর থেকে কালশিমুখী রাস্তা এলোপাতাড়ি দৌড়াচ্ছেন পুলিশের সদস্যরা, লাঠি হাতে ধাওয়া করছেন একদল মানুষ। উচ্ছেদ অভিযানে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় পুলিশ সদস্যদের। নির্বাহী ম্যাজিস্ট্রেটও এক পর্যায়ে বাধ্য হন পিছু হটতে। এখানে স্থানীয় লোকজন যারা মনে করতেছে এই স্থাপনা ভাঙ্গার ফলে ক্ষতিগ্রস্ত, তাদের পক্ষে একটা প্রতিরোধের চেষ্টা করছে এবং একটা পর্যায়ে পুলিশকে বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা ছিলেন, যারা উচ্ছেদের কার্যক্রম তাদেরকে বাধা প্রদান করছে। এর 2 ঘন্টা পরের চিত্র। অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে আবারও ঘটনাস্থলে যান গৃহায়নের কর্মকর্তারা। উচ্ছেদ অভিযান শুরুর চেষ্টা করলে আবার শুরু হয় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। পরে অবৈধ স্থাপনা উচ্ছেদে পূর্ণ শক্তি নিয়ে ফের অভিযানে নামে গৃহায়ন কর্তৃপক্ষ। বস্তিবাসীর অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই অভিযান চালায় প্রশাসন। আমার স্বামী নেই, আমরা একটা ছোট বাচ্চা নিয়ে আমার মারে নিয়ে থাকি। এই জায়গাটুকু আমার ঘর ভাড়া দিয়ে থাকার সামর্থ্য নাই। ভাত খেতে বসে করতে বসে কাছে থেকে বাচ্চারা দাম দুম একদিন নোটিশ দিয়ে গেছে, এটার কোনো প্রমাণ দেন স্যার? আমাদের তো একটা নোটিশ দিবে, অন্তত মৌখিকভাবে তো বলবে যে তোমরা এখান থেকে উঠা যাও। আমরা মানুষ, দেখা যায় যে 1 সপ্তাহ পরে ঈদ, আমরা এখন কোথায় যাব? এ বিষয়ে জানতে চাইলে গৃহায়নের যুগ্ম কমিশনার সাংবাদিকদের উপর চড়াও হন। লাঠিচার্জ করা হয় গণমাধ্যম কর্মীদের উপরও। সাংবাদিকদের উপর লাঠিচার্জ করতে বলছেন স্যার? না, এটা মিথ্যা কথা স্যার, সবাই বলছে এটা মিথ্যা কথা। যারা আক্রমণ করছিল তাদের নামটা একটু বলেন। আপনি একটু নামটা বলেন। যারা সোহরাব হোসেন। সোহরাব হোসেন স্যার, আপনি তাহলে কিভাবে বলেন যে সাংবাদিক? না না না, আপনাদেরকে বলি নাই। না, এটা পারিও না, বলিও নাই। তবে বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে দেখছেন পুলিশের মিরপুর বিভাগের ডিসি। আমাদের লোকজন ছত্রভঙ্গ হয় এবং আমি যেটা খবর নিয়ে জানতে পারলাম 6-7 জন আহত আছেন। তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এরপরে মধ্যাহ্নভোজ সময় চলে গেল, তাদের সাথে বিভিন্ন জনের সাথে আমরা কথা বলেছি। তারপর যারা এখানে গৃহায়নের যারা এখানে দায়িত্বে ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। অভিযানে বস্তির বেশ কয়েকজন বাসিন্দাকে আটক করেছে পুলিশ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাড্ডার আনন্দনগর এলাকায় নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রাজুক। অভিযানের সময় কয়েকটি বাড়ির অংশ ভেঙে ফেলা হয়। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চলে। ম্যাজিস্ট্রেট জানান, নকশা বহির্ভূত ভবনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। নাগরিক জীবন ও সুপরিকল্পিত নগরায়নের লক্ষ্যে নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে রাজুকের এই অভিযান চলবে বলেও জানান তিনি। এখানে এসে আমরা বেশ কিছু নির্মাণাধীন ভবনে দেখতে পাচ্ছি তারা রাজুক অনুমোদিত নকশাটি এখানে রাখেনি এবং তারা যে ব্যত্যয় করেছে এটা খালি চোখে আমাদের যে টিম রয়েছে তাদের কাছে দৃশ্যমান। তো আমরা এই যে অংশটা তারা ব্যত্যয় করেছে সেটার কিছু অংশ আমরা অপসারণ করেছি, বাকিটা তাদের থেকে আমরা অঙ্গীকারনামা নিয়েছি, বাকি অংশ তারা অপসারণ করবেন। বগুড়ার গাবতলীতে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে উপজেলার মমিনাহাট গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার রহস্য উদ্ঘাটন ও দায়ীদের চিহ্নিত করতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সবার ঘরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয় গৃহবধূ রীতা রানীকে। স্বজনেরা জানান, বুধবার রাতে খাওয়া দাওয়া শেষে রীতা রানী ও তার স্বামী বিধানচন্দ্র আলাদা ঘরে ঘুমোতে যান। কিছুক্ষণ পরেই বিধান তার ঘরের দরজায় কড়া নাড়া শব্দ শুনতে পান। এরপরে স্ত্রী রীতা চিৎকার শুনে তিনি ঘর থেকে বের হন। এই সময় বাড়ির পূর্ব ও পশ্চিম পাশের দুটি দরজা খোলা ছিল। পরে স্ত্রী রীতা রক্তাক্ত মরদেহ দেখতে পান। বিধানের দাবি, চিকিৎসার জন্য বাড়িতে জমি বিক্রি 5 লাখ টাকা রাখা ছিল। ইয়ে করেছে কি আছে আমি ধাইপে উঠে মনে করেন যে লাঠিটা মনে করেন কাহিনীতে রাখি, লাঠিটা নিয়ে দরজা খুঁজে আর করে না। আমার জানা মতে শত্রুতা বা আমাকে যে পারিবারিক একটা কলহ এইগুলি নাই। যেটাই ঘটুক সেটা আর কি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মানে বিচারের আওতায় আনা হোক, এটাই আমি চাই। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। টাকা পয়সার বিষয়টা তার স্বামীর দাবি অনুসারে সম্পূর্ণটাই তার স্ত্রী দেখভাল করতে, তার স্ত্রী কোথায় টাকা রাখতেন এই বিষয়েও তিনি বলতে পারছেন না। তদন্ত চলছে যে ঘটনার পিছনে কি রহস্য থাকতে পারে, তাকে হত্যার কি কারণ, তো তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানানো যাবে। নিহত রীতা ও বিধানের কন্যা ও পুত্র সন্তান আছে। তারা পড়াশোনা ও কর্মস্থলের জন্য ঢাকায় থাকেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এবার রাজধানীর কোরবানির হাটের ইজারা পাওয়াদের বেশিরভাগই বিএনপি ও জামাতপন্থী ব্যবসায়ী। তারা বলছেন 1.5 যুগের আওয়ামী শাসনের দরপত্রই কিনতে পারেননি। 14 কোটি টাকায় দিয়াবাড়ি হাটের ইজারা পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের শেখ ফরিদ। উত্তরে বিএনপি নেতারা এগিয়ে থাকলেও কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল এলাকার হাটের সর্বোচ্চ দরদাতা জামাত নেতা শামীম খান। 2 সিটি প্রশাসক বলছেন, রাজনৈতিক পরিচয় নয়, দরপত্র বিডিংয়ে নিয়ম মেনেই দেওয়া হয়েছে ইজারা। তানভীর হাসান মেঘের রিপোর্ট। রাজধানীর সবচেয়ে বেশি দামে কেনা কোরবানির পশুর হাট দিয়াবাড়ি। 14 কোটি টাকায় 5 দিনের জন্য ইজারা নেওয়া হাটটিতে এর মধ্যে আসতে শুরু করেছে কোরবানির পশু। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থায়ী হাট 1টি ও অস্থায়ী হাট 14টি। অস্থায়ী হাটের মধ্যে 10টি হাটের ইজারা সম্পন্ন, আর বাকি 4টি প্রক্রিয়াধীন। দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থায়ী হাটের সংখ্যা 1টি এবং অস্থায়ী হাটের সংখ্যা 10টি, যার বেশিরভাগই পেয়েছে বিএনপি ও জামায়াতপন্থী ব্যবসায়ীরা। তারা বলছেন, আওয়ামী শাসনামলে জেল জুলুম আর হামলা মামলায় 1.5 যুগ বিপর্যস্ত থাকায় দরপত্র জমাও দিতে পারেননি তারা। আমরা তো এলাকায় থাকতে পারতাম না, নিজের ঘরেই থাকতে পারতাম না, যার কারণে এটার সাথে জড়িত ছিলাম না। আমরা এটাকে আসলে একটা পারিবারিক উৎসবের মতন দেখতে চাই। আমরা 17 বছর বাসায় থাকতে পারিনি। আমরা বিভিন্ন জায়গায় লুকাইছিলাম, জেল জুলুম ছিল আমাদের। হয়তো একটা হাটে এটা আমরা করছি, আর কোনো হাট কিন্তু আরেকটা হাট করছিল, তারপর হয় নাই, কিন্তু একটা হাটে আমরা পাইছি। তারপরে আমরা এখন বর্তমানে বিএনপির সাথে কম্বিনেশন করে এই হাটটা পরিচালনা করতেছি। উত্তরের 10টি হাটের মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে দিয়াবাড়ি পশুর হাট, যার ইজারাদার মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ। দ্বিতীয় স্থানে বেড়াইত বসুন্ধরা গ্রুপের খালি জায়গার হাটের ইজারা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আতাউর রহমান। আর তৃতীয় স্থানে তেজগাঁও পশুর হাটের ইজারাদার ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম। ইজারাদাররা বলছেন, আগেরবারের মতো ভোগান্তি থাকবে না হাটে বেচা কেনায়। আমাদের হাটে কোনো সুযোগ সুবিধার অভাব নেই। মহিলা পুরুষ সবাই মিলে আসতে পারবে, আর এখানে ব্যাংকিং সুবিধা আছে, সিসিটিভি আওতা আছে, জেনারেটর ব্যবস্থা আছে। এদিকে দক্ষিণ সিটির 11টি হাটের মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মিধাবাড়ি পানির পাম্প এলাকার হাট। হাটের সর্বোচ্চ দরদাতা জামায়াত নেতা শামীম খান। দ্বিতীয় স্থানে শিকদার মেডিকেল সংলগ্ন হাটের ইজারাদার নাফিস কবির, তিনি ধানমন্ডি থানার যুবদল কর্মী। তৃতীয় অবস্থানে থাকা পোস্তগোলা শ্মশানঘাট এলাকার হাটের ইজারাদার কাজী মাহবুব মাওলা হিমেল, তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শ্যামপুর থানার কমিটির সদস্য সচিব। থাকবে এর মধ্যে দিয়ে। 2 সিটির প্রশাসকরা বলছেন, কোরবানির হাট ইজারায় কোনো দলীয় বিবেচনা নেই। উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে শর্ত পূরণকারী সর্বোচ্চ দরদাতাকে হাট দেয়া হয়। বিটে সবচেয়ে বেশি দরদাতা হিসাবে নিজেকে নিশ্চিত করতে পারে এবং আমাদের শর্তকে পূরণ করতে পারবে এবং তাদের কমপ্লিটলি পেপারস ওয়ার্ক বৈধ থাকবে, তাদেরকে দেওয়া হয়। দল আমার কাছে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় গরুর হাট কে ইজারা নিল, কে আমার শর্ত
মেনে সেই কাজগুলো সম্পন্ন করবে। যারা শিডিউল কিনতে চেয়েছে তারা সবাই শিডিউল কিনতে পেরেছে এবং এই জন্যই তো আমরা 3 ধাপে করেছি, যাতে কেউ না বলতে পারে। রাজনীতি করতে ওইরকম প্রভাব তেমন কিছু আমরা ফিল করিনি। এবার ঢাকায় মোট 26টি অস্থায়ী পশুর হাট ছাড়াও উত্তর সিটির স্থায়ী হাট গাবতলী ও দক্ষিণের সারুলিয়ায় স্থায়ী হাটে যথারীতি কোরবানি পশু কেনাবেচা চলবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এবারের ঈদে ৮ ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। জানান, পশুর হাট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার করা হবে পুরো এলাকা। ডেঙ্গু প্রতিরোধে জরিপ চলছে জানিয়ে দক্ষিণ সিটির প্রশাসক বলেন, ফলাফল পর্যালোচনা করে নেওয়া হবে আগাম ব্যবস্থা। এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেও মনে করেন আব্দুস সালাম। প্রতিটি এলাকায় আমরা জরিপ করছি, কোথায় চিকনগুনিয়া, কোথায় ডেঙ্গু রোগের প্রভাব পড়তে পারে বেশি, সে এলাকায় আমরা সেগুলোকে ধ্বংস করার জন্য আমরা চেষ্টা করছি। একদম ঈদের আগের দিন হাট শেষ হয়ে যাওয়ার রাত্রে থেকেই ক্লিনিং শুরু হয়ে যাবে এবং পরের দিন কোরবানি হওয়ার পরে 8 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ঢাকা মহানগরীকে আমরা পরিচ্ছন্ন করে দেব। 2 বছরের মধ্যে ইনশাল্লাহ ঢাকা শহরের চেহারা আমরা পাল্টে দিতে পারবো। কোরবানিতে পুরান ঢাকার ক্রেতাদের পছন্দের শীর্ষে ধবলগাই। ঐতিহ্য ধরে রাখতে মুন্সিগঞ্জের মীর কাদিমের বিশেষ যত্নে পালন করা হচ্ছে এই প্রজাতির পশু। ঈদ সামনে রেখে পশুর চূড়ান্ত পরিচর্যায় ব্যস্ত খামারিরা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। ধলেশ্বরী তীরের মুন্সিগঞ্জের মীর কাদিমের ধবলগাই ছোট বড় খামারের পাশাপাশি ঘরে পরম যত্নে পালন করা হচ্ছে প্রাণীগুলোকে। কোরবানিতে পুরান ঢাকার ক্রেতাদের পছন্দের শীর্ষে মীর কাদিমের ধবলগাই। চোখের পাপড়ি, শিং, নাকের সামনের অংশ, খুর, লেজের পশম সহ পুরো দেহ সাদা, গড়নেও আলাদা আকর্ষণ। খামারগুলোতে বিশেষভাবে পালন করা এসব গরুকে খাওয়ানো হয় খৈল, বুট, খেসারি, গম, মসুরের ভুসি, রাব ও গুড়। সঙ্গে চূর্ণ করে দেওয়া হয় ভুট্টা। এতে প্রাণীগুলোর মাংসে আঁশের পরিমাণ কম থাকে। হাটে তোলার আগেই বিক্রি হচ্ছে অনেক প্রাণী। খামারিরা বলছেন, ধবলগাই পালনের খরচ বেশি হওয়ায় দাম তুলনামূলক চড়া। গরুর খাদ্য খাওয়া আসা বন্ধ হয়ে গেছে, এই কারণে গরুর প্রতি 15-20 হাজার টাকা এই বছর বেশি লাগবো, এই কারণে এই গরুর দামটা একটু বেশি। বিভিন্ন জায়গা থেকে আসে আমাকে ওই পুরান ঢাকার লোকেরা আমাকে মুন্সিগঞ্জ আসে খামার থেকে গরু কিনে নিয়ে যায়। 2 বেলা খাওয়াই, 2 বেলা গোসল করাই, বালা যত্ন নেই। মতো খাওয়াতে হইব, মতো গোসল করাতে হইব, পয় পরিষ্কার রাখতে হইব, তাইটা গরু আমরা সুন্দর থাকবো। আমি 6টা গরু এখান থেকে এই খামার থেকে কিনছি, এই যে মালিকগুলো হয়। আমার ব্যবসা চারা বাইলে গেছে, এখন প্রায় এটা সংকট, এখন আর বেশি একটা পালে না, কারণ রয়েছে জায়গা বাসা কমে গেছে। বিশেষ এই জাতের বিলুপ্তি ঠেকাতে চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। ধবল গাভীতে কৃত্রিম প্রজননের মাধ্যমে এটার বংশবৃদ্ধি করা এবং এদের সার এবং গাভী এই দুইটা যোগান রাখা। এবার মীর কাদিমে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় 250টি ধবলগাই। দাম হাঁকা হচ্ছে 1.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। জমে উঠেছে পশুর হাট, তবে হাটগুলোতে সক্রিয় মলম পার্টি, ছিনতাইকারী, জাল নোট কারবারি সহ বিভিন্ন অপরাধী চক্র। কোরবানির আগে বেড়েছে বিভিন্ন খামারে পশু চুরিও। ক্রেতারা নিজেদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায়। অবশ্য অপরাধ দমনে কাজ চলছে জানায় পুলিশ। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা, জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর। দেশি বিদেশি নানা জাতের পশু বেচাকেনা চলছে, তবে পশুর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দেশীয় পশুর প্রতি আগ্রহ ক্রেতাদের। ভারত থেকে গরু না আসায় খুশি দেশি গরু উৎপাদনকারী ছোট বড় খামার মালিকরা, তবে গো খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় লোকসানে আতঙ্কে তারা। সিলেট এবং ঠাকুরগাঁ, পঞ্চগড় 2 জেলা বাদে সারা বাংলাদেশের মানুষ এখানে আসে, এখানে ক্রয় বিক্রয় করে। তবে হাটগুলোতে সক্রিয় হয়েছে মলম পার্টি, ছিনতাইকারী, জাল নোট কারবারি সহ
সহ বিভিন্ন অপরাধী চক্র। এমনকি কোরবানির আগে বেড়েছে বিভিন্ন খামারে পশু চুরিও। এতে হাটে আসা ক্রেতারা নিজেদের নিরাপত্তায় নিয়ে দুশ্চিন্তায় আছেন। বাজার ওই পরিমাণে আসলে গরু এখনো আসে নাই, আমরা তারপর ঘুরে ঘুরে দেখতেছি। বর্তমানে এখন একটা চড়া দাম, বুঝছেন, গত হাটের চাইতে আজকে গরু প্রতি 2-3 হাজার করে বাড়তি। বিক্রি 20টা নিলাম, একটা গরু আছে, বাজার মোটামুটি ভালো। গরুর হাটগুলোতে অজ্ঞান পার্টির খপ্পর, জাল টাকার বিস্তার এগুলো এবং গ্রাম অঞ্চলগুলোতে চুরির ঘটনাগুলো ঘটে, যেগুলো রোধ করা আসলে আমাদের প্রয়োজন। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কাজ চলছে জানায় পুলিশ। পুলিশের একাধিক পার্টি নিয়োজিত থাকবে পুরো পোশাকে, সাদা পোশাকে, এবং ডিবি পুলিশ আমাদের সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। এবং এছাড়াও বড় বড় হাটগুলোতে আমাদের বাংলাদেশ ব্যাংক অনুমোদিত জাল টাকা শনাক্তকরণ মেশিন আমাদের প্রত্যেকটা সাব ইন্সপেক্টরের কাছে আমাদের দিয়ে দেওয়া আছে। এদিকে সীমান্তে অবৈধ পশুর অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি। তানজিল হাসনাত, সময় সংবাদ। দীর্ঘদিনের বকেয়া আদায় না হওয়ায় কোরবানি পরবর্তী চামড়ার ব্যবসা নিয়ে হতাশ যশোরের ব্যবসায়ীরা। এছাড়া লবণের মূল্য ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে বিপাকে তারা। ব্যবসায়ী নেতাদের দাবি, সরকার বকেয়া পরিশোধের পাশাপাশি বহির্বিশ্বের বাজার উন্মুক্ত করলে চামড়া ব্যবসার জৌলুস ফিরত। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম চামড়ার হাট যশোরের রাজারহাট। চামড়া কেনার মৌসুম আসন্ন হলেও কোনো তোড়জোড় নেই এখানকার ব্যবসায়ীদের মাঝে। ট্যানারি মালিক ও মহাজনদের কাছে থাকা বকেয়া আদায় না হওয়ায় ব্যবসা নিয়ে হতাশ চামড়া ব্যবসায়ীরা। এছাড়া লবণের মূল্যসহ শ্রমিকের মজুরি বৃদ্ধিতে বিপাকে তারা। বকেয়া টাকা না পেলে চামড়া কিনতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। লবণের দাম বেশি, আরো বৃদ্ধি করা লাগবে, তাহলে 60-70 টাকা না হলে চামড়ার দাম পড়বে না। যারা এজেন্টস আছে এদের যদি বিল না দেয়, এরা আমাদের বিল দিতে পারবে না, আর আমরা সেই পরিমাণে চামড়া সংগ্রহ করতে পারবো না। আমরা যেসব চামড়া বিক্রি করেছি মহাজনদের কাছে, তারা আমাদের একটা টাকাও দেয় নাই। এই অবস্থা থেকে উত্তরণে ও চামড়া ব্যবসার সোনালী দিন ফেরাতে বকেয়া পরিশোধের পাশাপাশি বহির্বিশ্বের বাজার উন্মুক্ত করতে সরকারের পদক্ষেপ জরুরি দাবি ব্যবসায়ী নেতাদের। বহির্বিশ্বের সঙ্গে আমাদের ব্যবসার এখন বর্তমানে কানেক্টিং নেই। এটা যদি এই সরকারের আমলে যদি এটা ব্যবস্থা করে, তাহলে আমাদের আগামী দিন যে চামড়ার ব্যবসার যে পূর্বের যে সোনালী দিনগুলো ছিল সেই জায়গায় চলে যেতে পারবে। চামড়া ব্যবসায়ী সমিতির দেয়া তথ্য মতে এ হাট ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 10,000 ছোট বড় ব্যবসায়ী রয়েছেন। ঈদ পরবর্তী হাটগুলোতে প্রায় 100 কোটি টাকার চামড়া হাত বদল হয়। সময় সংবাদ, যশোর। ঈদুল আজহার সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামার পাড়ার ব্যস্ততা। কয়লার দগদগে আগুনে পড়ছে লোহা, আর হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে চকচকে দা, বটি, ছুরি ও চাপাতি। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় অনেক ঐতিহ্যবাহী পেশা হারিয়ে গেলেও কোরবানির ঈদে হিলিতে কামার শিল্পের কদর এখনও অপরিসীম। শফিকুল ইসলাম শফিকের তথ্য, আমির হামজার ছবিতে রিপোর্ট। দিনরাত এক করে ব্যস্ততা কামারপল্লীতে। কারিগরদের দম ফেলার ফুসরত নেই। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত জ্বলছে কামারশালার আগুন। কোরবানির পশু জবাই আর মাংস কাটার জন্য দা, বটি, ছুরি ও চাপাতির চাহিদা অনেক। তাই তো হিলির কামারপল্লীগুলোর কাজ তুঙ্গে। নতুন অস্ত্র কেনাও পুরাতনগুলোতে শান দিতে ক্রেতাদের ভিড় কামারশালাগুলোতে। তবে ঈদের সুযোগ নিয়ে কামাররা দা, ছুরির দাম কিছুটা বাড়িয়ে দিয়েছেন অভিযোগ তাদের। পশু কুরবানি করার জন্য আমি কামারের কাছে এসেছি দা, বটি এবং চাকু নিতে। কুরবানি যার জন্য দা, বটি, চাকু এগুলা বানিয়ে নিলাম। এখন কুরবানি ঈদ উপলক্ষে বেশি নিচ্ছে, নিলে কি করবেন? এখন ওলা টাকা গুনলে হবে। কামাররা জানান, লোহা ও কয়লার দাম কিছুটা বৃদ্ধি হলেও আগের দামে দা, চাকু বিক্রি করছেন তারা। বর্তমানে চাপাতি 500 থেকে 600 টাকা কেজি, হাসুয়া 200 থেকে 300 টাকা পিস, ছোট ছুরি 50 থেকে 100 টাকা পিস, বড় ছুরি 700 থেকে 800 টাকা পিস বিক্রি হচ্ছে। বড়টা আপনার 500 টাকা কেজি দিচ্ছি, এই ছোটটা আমরা 600 টাকা কেজি নিচ্ছি। এই যে চাকু মনে করে 700-800 টাকা, এটা পাতি চাকু, স্প্রিং এর চাকু। আমাদের গতবারের তুলনায় এবারে আমাদের কাজের চাপটা অনেক প্রচুর বেশি। হ্যাঁ, আমরা প্রায় রাতের 12টা-1টা পর্যন্ত কাজ করতেছি। হিলির কামারপল্লীতে 15 জন কারিগর রয়েছেন। সময় সংবাদ, হিলি।
জনবল সংকটের পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহে জটিলতা সত্ত্বেও আসন্ন ঈদ যাত্রা 118 কোচ সরবরাহ করে চমক দেখিয়েছে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ। 40 থেকে 50 বছরের পুরাতন এসব বগি গত 1.5 বছরের বেশি সময় ধরেই ওয়ার্কশপে পড়েছিল। অন্তত 100 ধরনের মেরামত কাজ শেষে ঈদ যাত্রার বহরে যুক্ত হচ্ছে এসব কোচ। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কোথাও জরাজীর্ণ বগির ভাঙাচোরা অংশ খুলে লাগানো হচ্ছে নতুন লোহার পাত, আবার কোথাও বগির ভেতরের ব্যবহার অনুপযোগী চেয়ার ফ্যান সরিয়ে নতুন করে স্থাপন করা হচ্ছে। নতুন করে রং করছেন কেউ কেউ। এর মধ্যে যেসব বগি মেরামত শেষ হয়েছে সেগুলো পাঠিয়ে দেওয়ার জন্য সারিবদ্ধ করে রাখা হচ্ছে ইয়ার্ডে। আসন্ন ঈদ যাত্রার বহরে যুক্ত করতে টানা 2 মাস ধরে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। কিছু নতুন বগি আছে আর কিছু 50 বছর মতো হয়ে গেছে। এগুলো আমরা রিপেয়ার করি, যাত্রী সাধারণত আমরা গাড়িগুলো বহির্গমন দিচ্ছি। গাড়িগুলি যখন শপে প্রবেশ করে তখন চলাচল অনুপযোগী থাকে, ভাঙাচুরা থাকে। শপে প্রবেশের পরে মেরামত করে রং করে নতুন করে আবার যাত্রীদের চলাচল উপযোগী করে আউটটার্ন দেওয়া হয়। আসন্ন ঈদযাত্রার যাত্রীর চাহিদা পূরণের পাশাপাশি বিশেষ ট্রেন চালু করতে 118টি বগি মেরামতের জন্য আসে পাহাড়তলী ওয়ার্কশপে। ইতিমধ্যে 90টি বগি পূর্ণ মেরামত শেষে বহরে যুক্ত করতে মার্শাল ইয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। 40 থেকে 50 বছরের পুরাতন এইসব বগি চলাচল উপযোগী করে তোলা ছিল অনেকটা কঠিন চ্যালেঞ্জ। যখন কোচটা আসে এর বগিটাকে আমাদের আউট করতে হয়। এর ভেতরে ইন্টেরিয়র আছে, এসি আছে, লাইট আছে, ফিটিংস আছে, চেয়ার অ্যারেঞ্জমেন্টগুলো আছে, সব কিছু নতুন করে করতে হয় এবং শেষ পর্যন্ত আমাদের রং করে তারপরে আমাদের বের করতে হয়। স্বয়ংক্রিয় পদ্ধতিতে মেরামত করা হচ্ছে ট্রেনের চাকা এবং যুক্ত হচ্ছে বগিতে। স্বয়ংক্রিয়ভাবে এই সিএনসি মেশিন দ্বারা আমাদের চাকাগুলি প্রস্তুত করা হয়, মানে রিপেয়ারিং করা হয় যাতে কোনো ত্রুটি না থাকে। নতুন করছে নতুন চাকা, যেন ঈদের মানুষ সবাই সুন্দরভাবে তাদের বাড়িতে যাইতে পারে। এখানে চাকা মেরামত করি, চাকাগুলো গাড়িতে যুক্ত হয়, গাড়িতে যুক্ত হয়ে গাড়িগুলো আবার আমাদের ট্রেনের সাথে যুক্ত হয়ে এগুলো আমাদের যে ঈদের বাড়তি ট্রেন থাকে সেগুলোতে আমরা অ্যাড করে দিই। আগামী 23 মে থেকে শুরু হবে রেলওয়ের আনুষ্ঠানিক ঈদ যাত্রা। এবারও নিয়মিত ট্রেনের পাশাপাশি থাকছে বিভিন্ন রুটে 5 জোড়া বিশেষ ট্রেন। একেবারে ভাঙাচোরা জরাজীর্ণ চলাচল অনুপযোগী কোচগুলো নিয়ে আসা হয় এই পাহাড়তলী ওয়ার্কশপে। এরপর ডেন্টিং, পেন্টিং, ওয়েল্ডিং এবং ফিটিং সহ অন্তত 100 ধরনের কাজ করা হয়। চলাচল উপযোগী হয়ে ওঠার পর এসব কোচ যুক্ত হচ্ছে ঈদযাত্রার বহরে। তেমনি এবার এই ওয়ার্কশপ থেকে 118টি কোচ যুক্ত হচ্ছে। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ। খুলনা নগরের বিভিন্ন এলাকায় এখনও গড়ে ওঠেনি পরিকল্পিত বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান। ফলে সড়কের পাশে, মোড়ের ধারে কিংবা জনবহুল এলাকায় প্রতিদিনই জমছে ময়লা আবর্জনার স্তূপ। দুর্গন্ধ আর নোংরা পরিবেশে চরম ভোগান্তিতে পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। দূষণের পাশাপাশি বাড়ছে রোগবালাইয়ের শঙ্কাও। মঞ্জুরুল হক মঞ্জুরের তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। গাছে গাছে লাল ফুলে সাজানো শান্ত সবুজ আর নান্দনিক শহর খুলনা, অথচ সেই শহরেই ব্যস্ত বিভিন্ন সড়কের পাশে চোখে পড়ে ময়লার স্তূপ। নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা নিরালা মোড়ে জমে থাকা আবর্জনার স্তূপ যেন এখন নিত্যদিনের দৃশ্য। কখনো কখনো ময়লার স্তূপ ছড়িয়ে পড়ে সড়কের অর্ধেক জুড়ে, ব্যাহত হয় যান ও পথচারীদের চলাচল। শুধু নিরালা মোড় নয়, নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট গাড়িতে এনে ঘন্টার পর ঘন্টা প্রধান সড়কের পাশে ফেলে রাখা হয় বর্জ্য। নিউ মার্কেটের পিছনে তেঁতুলতলা, পিটিআই মোড়, শান্তিধাম, মেডিকেল কলেজ ও গোয়ালখালী মোড় সহ বিভিন্ন এলাকায় দিনের বড় সময় জুড়ে পরিণত হয় অস্থায়ী ভাগাড়ে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে রোগবালাইয়ের ঝুঁকিও। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুর বর্জ্য বাড়লে এই সংকট আরও তীব্র হতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। হাঁটা চলা যায় না, এখানে স্কুল, কলেজ, হাসপাতাল, অনেক রুগী আসে, অনেক রুগী গন্ধে এমনি অসুস্থ হয়ে যায়। অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, এলাকার সিনিয়র মুরব্বীরা তারা সবাই বসে এটার জন্য বহু ধরনের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, বাট তারপরেও আমরা কোনো সমাধান পাই নাই। তারা ঠিক মতন খেয়ালও করে না, কিন্তু সিটি কর্পোরেশনের দায়িত্ব একটা নগরীর শহরের ভিতরে এরকম একটা ডাস্টবিন রাস্তার পরে থাকা ঠিক না। 200 গজ নিয়ে ময়লা ফেলায়, তা আপনার রোদ যত সেতে তত গন্ধ বাড়ে। সিটি কর্পোরেশন তো এই যে ময়লাগুলো ফেলে
এই ময়লাগুলো এখানে না ফেলে এটা ফাঁকা জায়গা অন্য জায়গায় ফেলাতো। নাগরিক নেতাদের অভিযোগ, বারবার দাবি জানানো হলেও নেওয়া হয়নি কার্যকর উদ্যোগ। আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবি তাদের। একটা নির্দিষ্ট সময়, দিনের বেলায় না, রাত্রেবেলায়, এবং কাভার্ড ভ্যানে এটাকে নিয়ে ডাম্পিং স্টেশনে নেবে, যাতে করে মানুষ যেন স্বস্তি পায়। তবে সিটি কর্পোরেশনের দাবি, বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী সমাধানে নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা বর্জ্য ব্যবস্থাপনার নতুন দিগন্ত আসবে সামনে। আমাদের বর্জ্য রিসাইক্লিং প্লান্ট আগামী নভেম্বর ডিসেম্বরে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের 350 টন বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে আসবে, এবং আমরা এমন একটি ব্যবস্থাপনায় যাচ্ছি যাতে করে নগরবাসী সুফল পাবে। খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন 72টি ট্রাক বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত রয়েছে, আর গড়ে প্রতিদিন প্রায় 800 মেট্রিক টন বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয় বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খুলনা নগর জুড়ে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন নির্মাণ শ্রমিকরা। বহুতল ভবনের ছাদ কিংবা ঝুলন্ত অবস্থায় অনেককেই কাজ করতে দেখা যায় নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, মালিকপক্ষের অবহেলা, শ্রম আইন বাস্তবায়নের দুর্বলতা ও তদারকির অভাবই বাড়াচ্ছে প্রাণহানি। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই 6তলা ভবনের ছাদে কাজ করা এই ব্যক্তির নাম দুলাল। কাজের মধ্যেই খুনসুটি চলছে সহকর্মীদের সঙ্গে। তবে এসব আজ শুধুই স্মৃতি। 15 মে সন্ধ্যায় এরকম জায়গা থেকেই নিচে পড়ে মারা যান রাজশাহী থেকে জীবিকার উদ্দেশ্যে 1.5 মাস আগে খুলনায় আসা দুলাল। চোখের সামনে সহকর্মীর এমন মৃত্যুতে মানসিক অবসাদের মধ্যে রয়েছেন অন্য শ্রমিকরা। কোনো দুর্ঘটনায় কবলে পড়ে মারা গেল, তার ফ্যামিলিটা যেন সরকার থেকে মানবিক সহযোগিতা করা হয়, এরকম ব্যবস্থা হলে আমাদের মতো দিনমজুর শ্রমিকদের খুব ভালো হইতো। তাদের পরিবারটা এখন বিকলাঙ্গ হয়ে গেল, পরিবারটাই বিকলাঙ্গ হয়ে গেল। সবার ভিতরে তো একটা আতঙ্ক, যেহেতু চোখের সামনে একটা মানুষ মারা যাচ্ছে, এই বিষয়ে আর কিভাবে এভাবে কাজ করা যায় এখানে। শুধু দুলাল নয়, খুলনা নগরে গড়ে ওঠা বেশিরভাগ বহুতল ভবনে কাজ করা শ্রমিকদের একই চিত্র। অধিকার প্রশ্নে এখনও নিদারুণভাবে বঞ্চিত তারা। সরেজমিনে নগরীর বিভিন্ন নির্মাণাধীন ভবন ঘুরে ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনিরাপদ সিঁড়ি, এলোমেলো নির্মাণ সামগ্রী, হেলমেট, গ্লাভস, বুট, সুরক্ষা চশমা না থাকা, ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ও বৈদ্যুতিক লাইন, ঝুলন্ত অবস্থায় বেল্ট না থাকা সহ অতিরিক্ত রোদে বা বৃষ্টিতে কাজের কারণে ঘটছে এসব দুর্ঘটনা। যুগের পর যুগ অসংখ্য সুউচ্চ ভবন এসব শ্রমিকেরা তৈরি করেছেন জীবন রক্ষাকারী সরঞ্জাম বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই। কেন এমন ঝুঁকি নিয়ে কাজ করেন প্রশ্ন ছিল তাদের কাছে। এখানে কথা ছিল যে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত কাজ হবে, কিন্তু আমরা তো 7টা 7:30 পর্যন্ত কাজ করা লাগে। এখানে তো ন্যায্য কিছু নাই। এখানেও যারা শ্রমিক আছে সবাই বৈষম্যের শিকার হচ্ছে। কাজটাই তো পুরাপুরি তো ঝুঁকিপূর্ণ, কিন্তু সেখানে যদি একটা সেফটি বেল দেখা গেলে কলম টলমে যদি কিছু বাইন্ধে রাখতো। এখানে যদি দক্ষতা না থাকে তাহলে কিন্তু সম্ভব না। মালিকদের অবহেলা, শ্রমিকদের অসচেতনতা এবং শ্রম আইনের সঠিক বাস্তবায়ন না হয় এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও আহতের ঘটনা নিয়মিত ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তো লেবার অ্যাক্ট এবং যারা এই ভবনের অনুমতি দিচ্ছেন, যে অথরিটি, তারা কিন্তু এই জায়গাগুলোতে আরও যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন এবং এটা মনিটরিংয়ের আওতায় নিয়ে আসেন, তাহলে আমাদের যে এখনকার যে আইন আছে, এই আইনের মাধ্যমে এটার প্রয়োগ করা সম্ভব। এসব অনিয়মে নিয়মিত তদারকি ও ব্যবস্থা গ্রহণের দায়িত্ব থাকলেও জনবল সংকটের কথা বলছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। আর দুর্ঘটনা এড়াতে শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থার কথা জানায় শ্রম অধিদপ্তর। ভবন যখন নির্মাণ করবে তখন শ্রমিকদের সেফটি এবং সিকিউরিটির জন্য আমাদের যে বিল্ডিং কোড আছে সেই কোডটা যাতে অনুসরণ করে। সমাজে অবহেলিত শ্রমিক যাদের কথা সমাজে আসলে খুব কম মানুষই জানে, এখন আমরা তাদেরকে ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসছি। শ্রম আইন অনুযায়ী তাদেরকে আমরা ট্রেন আপ করছি। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী খুলনা নগরীতে 2 বছরে বহুতল ভবন নির্মাণের কাজ করতে যে নিহত হয়েছেন অন্তত 10 জন, আহত হয়েছেন শতাধিক। যাদের শ্রম ও ঘামে গড়ে ওঠে এসব অট্টালিকা, সেই নির্মাণ শ্রমিকরাই থাকেন অনিরাপদ বাস্তবতায়। শ্রম আইন অনুযায়ী কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নিয়োগকারীর। তবে তাদের কাছে শ্রমিকের জীবনের মূল্য কতটুকু, সেটি বড় প্রশ্ন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। যশোরের সাধারণ মানুষের আস্থার প্রতীক মা ও শিশু কল্যাণ কেন্দ্র এখন নিজেই রোগাক্রান্ত। দীর্ঘদিন ধরে অ্যানেস্থেশিয়া চিকিৎসকের অভাবে এখানে অস্ত্রোপচার বা সিজারিয়ান সেবা বন্ধ। এতে রোগীদের সংখ্যা কমে তলানিতে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান হাসপাতাল সংশ্লিষ্টরা। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। একসময় যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসূতিদের তিল ধারণের জায়গা থাকত না। কালের বিবর্তনে এখন শুনশান নীরবতা। গত 5 বছরেরও বেশি সময় ধরে এই কেন্দ্রে অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ নেই, আর একজন চিকিৎসকের অভাবে স্থবির হয়ে পড়েছে হাসপাতালের গুরুত্বপূর্ণ সব কার্যক্রম। হাসপাতালের শয্যাগুলো সাজানো গোছানো থাকলেও কাঙ্ক্ষিত রোগীর দেখা মিলছে না। যারা আসছেন অধিকাংশই চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। যেসব রোগীরা ভর্তি হচ্ছেন তারা ভয় ও শঙ্কার মধ্যে সেবা নিচ্ছেন। এখানে সিজারের কোনো নেই, ফাংশন নেই, এ কারণে একটু আতঙ্কে ছিলাম। অপারেশনের ব্যবস্থা থাকতো তা আমাদের ভয় হতো না। আমাদের অনেক ভয় হয়েছে, রুগীও ছোট মানুষ, তা নর্মাল চিকিৎসা নর্মাল ডেলিভারি থেকে অনেক কষ্ট হয়েছে। নর্মাল যদি না হয় সেক্ষেত্রে আমরা কোথায় যাব, সেই কারণে রুগী অনেক আমাদের এখান থেকে চলে যাচ্ছে, এই জন্য রুগীর সংখ্যা কম। আপনাদের অপারেশন হবে, আপনাদেরকে আমার বাচ্চা যদি কোনো একটা সমস্যা দেখা দেয় শেষ সময় থেকে আপনি সিজার করতে পারবেন? কি বলবো বলেন। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন চিকিৎসক সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হসপিটালের চাপও বেড়ে যায়, সাথে সাথে আমাদের পারফরমেন্স কমে যায়। তো যদি আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট থাকতো তাহলে আমাদের আরও পারফরমেন্স বাড়তো এবং আমরা কিন্তু আরও একটু পারফরমেন্স বাড়তো বা আমরা আরও চেষ্টা করতে পারতাম। হাসপাতালের তথ্য মতে অ্যানেস্থেশিয়া চিকিৎসক থাকা অবস্থায় বছরে সহস্রাধিক রোগী সেবা নিতেন, যা এখন অর্ধেকেরও কমে নেমে এসেছে। সময় সংবাদ, যশোর। কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে 2023 সালে নির্মিত হয়েছে মেহেরপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট। স্থাপন করা হয়েছে আসবাবপত্র ও যন্ত্রপাতি, অথচ 3 বছরেও চালু হয়নি প্রতিষ্ঠানটি। শিক্ষা কার্যক্রম চালুর অনুমতি ও জনবল নিয়োগ না করায় আটকে রয়েছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। তবে এ বিষয়ে উদ্যোগ গ্রহণের আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। লাখ লাখ টাকা ব্যয়ে নতুন যন্ত্রাংশ স্থাপন হলেও কোনো কাজে আসছে না। ভবনেই নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। নির্মাণের 3 বছর পরও চালু হয়নি মেহেরপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট। শিক্ষার্থী ভর্তি করে পাঠদানের অনুমতি না পাওয়ায় পড়ে রয়েছে প্রতিষ্ঠানটি। অথচ কথা ছিল অ্যাপিয়ারেল, ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং, মিটিং ও উইভিং, এই 4টি বিষয়ে 160 জন শিক্ষার্থী ভর্তি হবে প্রতি বছর। প্রতিষ্ঠানটি চালু না হওয়ায় গার্মেন্টস শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের ছাত্রছাত্রীরা। বিনা বেতনে শিক্ষার সুবিধা থাকায় ভোকেশনালটি দ্রুত চালুর দাবি এলাকাবাসীর। ইনস্টিটিউট চালু হলে দেশের বেকার যুবক যুবতী সন্তানদের উপকার হতো। উদ্বোধন হওয়ার পরে এটার পরবর্তীতে চালু হয় নাই। এখানে দেখলাম যে অনেক যন্ত্রাংশ, অনেক কোটি কোটি টাকার জিনিসপত্র কেনা হয়েছে, তারপরেও কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় নাই সরকার থেকে। অন্য জেলায় পড়াশোনা করার জন্য যাওয়া লাগতো না, আমরা মেহেরপুর শহরে নিজেদের কলেজে পড়াশোনা করতে পারতাম। সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে এটা একটু তাড়াতাড়ি চালু করার জন্য। এদিকে প্রতিষ্ঠানটি চালু না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে দায়িত্বপ্রাপ্তরা। বরাদ্দের অভাবে থমকে আছে সব কার্যক্রম। বকেয়া রয়েছে বিদ্যুৎ বিলও। রাত হলেই নামে মাদকসেবীদের আনাগোনা। সন্ধ্যার পরে এখানে যে লোকজন, আশেপাশে যে বহিরাগত লোকজন আসে, মাদক লাইনের যে লোকজন আসে। অর্থ বছরে এই বাজেটে আপনার বাজেটটা দিলে আপনার প্রতিষ্ঠানটা যেন রানিং করা সম্ভব হয়, সরকার সেই দৃষ্টি দেবে, এটাই আমরা আশা করি। পোশাক শিল্পে বিশেষ ভূমিকা রাখতে পারবে এবং এই এলাকার যে অনগ্রসর শিক্ষার হারটা সেটাও বাড়বে এবং কারিগরি শিক্ষার হার আরেকটু বাড়বে। তবে ভোকেশনালটি চালুর উদ্যোগে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। এই বিষয়টা নিয়ে আমার মাথাতে আছে যে এবার যে আমি সম্মানিত মন্ত্রী মহোদয়ের সাথে এবং সচিবালয়ে আমি যোগাযোগ করব দ্রুততম সময় এটাকে স্টার্ট করার জন্য। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে মেহেরপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটটির ভবন নির্মাণে ব্যয় ধরা হয় 4,92,00,000 টাকা। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। সেতু নির্মাণ হলেও করা হয়নি সংযোগ সড়ক। বাঁশের সাঁকো স্থাপন করে ওঠানামা করা হচ্ছে সেতুতে। বাগেরহাটের মোংলায় 2টি সেতু ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর জন্য। তবে শিগগিরই সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস এলজিইডির। মাহমুদ হাসানের পাঠানো তথ্য, মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। খালে নির্মাণ করা হয়েছে সেতু, তবে নেই কোনো সংযোগ সড়ক। বাঁশের সাঁকো নির্মাণ করে চলছে যাতায়াত।
বাগেরহাটের মোংলা উপজেলায় 2023 সালে পুটিমারা নদীতে 40 মিটার দীর্ঘ ও পাখিমারা খালে 90 মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হয়। তবে শুধু মূল অবকাঠামো নির্মাণ করেই গা ঢাকা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। অসমাপ্ত থেকে যায় সংযোগ নির্মাণ। বর্তমানে সেতু দুটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বলছেন, বাঁশের সাঁকো দিয়ে সেতুতে ওঠানামা করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গাড়ি চলাচল না করায় পণ্য পরিবহন করা যাচ্ছে না। এইভাবে পড়ে আছে, কোনো কাজ কাম হচ্ছে না। এখান থেকে লোক পড়ে অ্যাক্সিডেন্ট, হাতও ভাঙছে। ব্রিজটা হওয়ার পরে কন্ট্রাক্টর পলান দিয়েছে, কন্ট্রাক্টরের কোনো খবর নেই। 8 বছর আমরা এই ভোগান্তিতে আছি। দেখা যাচ্ছে আস্তে আস্তে জোরে জোরে পড়বে, তাহলে সেই সোলভ দিয়ে লাভ হবে কি? এই ব্রিজটা তো মনে করেন আবার পূরণ হয়ে যাবে, পরিত্যক্ত হয়ে যাবে। বা সাধারণ মা বোনেরা নামতে খুবই দুঃখ দুর্দশা, আমাদের দেখার মতন কেউ নাই। তবে শিগগিরই সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস এলজিইডির। দুই পাক্ষিক একটি সমস্যার কারণে আসলে এই ব্রিজের কাজটি এতদিন ধরে পড়ে আছে। আমরা যথেষ্ট আগ্রহী আছি যে কাজটা দ্রুত সম্পাদন করার। এলজিইডির তথ্য মতে পুটিমারা নদীর সেতু নির্মাণে 5,32,32,000 টাকা ও পাখিমারা খালের সেতুর নির্মাণে ব্যয় ধরা হয় 6,24,50,000 টাকা। সময় সংবাদ, মোংলা। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসাইন। গাইবান্ধার সুন্দরগঞ্জে জলাতঙ্কের টিকা নিয়ে 5 জনের মৃত্যুর ঘটনায় সিভিল সার্জনকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ইকবাল কবির ও সাইফুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন। গত 22 এপ্রিল গাইবান্ধার সুন্দরগঞ্জে 2টি ইউনিয়নের কয়েকটি গ্রামে বেওয়ারিশ কুকুরের কামড়ে 17 জন আহত হন। হাসপাতালে জলাতঙ্ক টিকা না থাকায় বাইরে থেকে কিনে দেয়া হয়। তবে 2 সপ্তাহের মাথায় একে একে মারা যান 5 জন। ঘটনা তদন্তে হাইকোর্টে রিট করেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জেলা সিভিল সার্জনকে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আমার দৃঢ় বিশ্বাস, যদি সঠিকভাবে সিভিল সার্জন এই তদন্তটি করেন এবং রিপোর্ট দেন, তাহলে আমরা একটি কার গাফিলতি হয়েছে এটা জানতে পারবো। এখানে ওষুধের গাফিলতি হতে পারে, সরকারি সাপ্লাই চেনের গাফিলতি হতে পারে, পেশেন্টেরও গাফিলতি হতে পারে। আমরা এই রিপোর্টের জন্য অপেক্ষা করছি। এই রিপোর্টের পরে রুল জারি হবে কিনা সেটা পরবর্তীতে ডিসিশন হবে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে ঈদের পর জমি অধিগ্রহণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থে চিন্তা করে ধাপে ধাপে গুরুত্ব অনুযায়ী বিমানবন্দর তৈরি করবে সরকার। পর্যায়ক্রমে একটার পর একটা করে যাব, মানে যেটা দেখব আমার যাত্রী সেবা বেশি হবে, সুবিধা হবে, দেশের স্বার্থে থাকবে, জনগণের স্বার্থে থাকবে যে বিমানবন্দর, সেটি আমরা গ্রহণ করব। জমে উঠেছে যশোরের পাইকারি সবজি হাট। হাটে ক্রেতারা সরাসরি কৃষকের কাছ থেকে কিনছেন নানা ধরনের সবজি। বিস্তারিত জানাতে চূড়ামন কাটিয়ে হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃথা। কৃষকের হাট, সকাল থেকে কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে এই হাটে এসেছেন এবং ইতিমধ্যে এই হাট জমে উঠেছে। আমরা কথা বলেছি কৃষকদের সাথে, তারা আমাদের জানিয়েছেন যে আজকে হাটের যেসব সবজি আছে তার দাম অপেক্ষাকৃত কম। বেশ কয়েকদিন ধরেই বাজার নিম্নমুখী। তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু কুরবানির ঈদ আসন্ন এবং ইতিমধ্যে মানুষ শহর ছেড়ে গ্রামের দিকে যাওয়া শুরু করেছে, সেই কারণে নাকি সবজির বাজারটা একটু কম। আমরা কথা বলে জেনেছি আজকের বাজারে কলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 38 থেকে 42 টাকা দরে, উস্তে বিক্রি হয়েছে 50 টাকা কেজি দরে, গাজর বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা এবং এই দামে কেজি প্রতি বিক্রি হচ্ছে। প্রতি কেজি কুমড়া বিক্রি হচ্ছে 20 টাকা, চাল কুমড়া 30 টাকা, কাঁচামরিচ 75 টাকা কেজি, কাঁকরোল 50 টাকা কেজি, পটল 30 টাকা কেজি, কচুরলতি 25 টাকা কেজি, পুঁই শাক 8 থেকে 10 টাকা কেজি, সবুজ শাক 15 টাকা কেজি, বরবটি 20 থেকে 25 টাকা কেজি, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, ঝিঙে বিক্রি হচ্ছে 25 টাকা, ঢেঁড়স বিক্রি হয়েছে আজকে 15 টাকা, কুশি বিক্রি হচ্ছে 30 টাকা এবং শীতকালীন সবজি মূলা পাওয়া যাচ্ছে আজকের বাজারে এবং প্রতি কেজি বিক্রি হচ্ছে 20 টাকা। এই বাজারে পাতাকপিও বিক্রি হচ্ছে প্রতি কেজি 25 টাকা দরে
এবং টমেটো বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি 60 টাকা কেজি দরে। এর বাইরে পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা দরে। এবং এখান থেকে যারা সবজি কিনে নিয়ে যাচ্ছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েকদিনের যে উচ্চ মূল্য ছিল বাজারে, সেই উচ্চ মূল্য ভাবটা নেই। সবজির দাম কম হওয়ার কারণে তারা কিন্তু খুব সহজেই সবজিগুলো কিনতে পারছেন এবং শহরেও কম দামে বিক্রি করতে পারবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সাধারণ ক্রেতা তারা তাদের ক্রয় সীমার মধ্যেই এই সবজিগুলো কিনতে পারবে এমনটি জানিয়েছেন। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোর থেকে। বগুড়া সিটি কর্পোরেশনের উন্নয়নে সব রকম পদক্ষেপ বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন। বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন তিনি। বগুড়া হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিতৃভূমি। বগুড়ার মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে তারা রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, পয় নিষ্কাশনের ব্যবস্থা, রাস্তা সম্প্রসারণ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ নাগরিকদের যত প্রকার সুযোগ সুবিধা রয়েছেন আমরা সেই সব নিশ্চিত করব ইনশাল্লাহ। বর্তমান সরকার সঠিক নীতি নির্ধারণের মাধ্যমে কৃষি খাতকে আরও এগিয়ে নিতে কাজ করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। রাজধানীর একটি হোটেলে অস্ট্রেলিয়া বাংলাদেশ রিসার্চ শোকেস শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী দিনে কৃষি খাতে গুরুত্ব দেবে বিএনপি। কাজ করবে উৎপাদন খরচ কমিয়ে আনার, কম খরচে মাংস উৎপাদনে জলবায়ু সহনশীল প্রাণী খাদ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া যৌথভাবে কাজ করছে বলেও জানান সংশ্লিষ্টরা। জনগণের সামনে আমরা একটা পলিসি দিয়েছিলাম, আমাদের নির্বাচনী ইশতেহার ছিল, সেটি মানুষ গ্রহণ করেছে, আমরা প্রচার করেছি। সেই অনুযায়ী ইনশাল্লাহ আগামী দিনে রাষ্ট্র আমরা পরিচালনা করব। কাজেই আগামীর বাংলাদেশ আমরা সকলে মিলে এই দেশটিকে গড়ে তুলব। আজকের যিনি প্রধানমন্ত্রী আছেন নিঃসন্দেহে উনি কৃষিকে ভালোবাসে, কৃষকের ভালোবাসে, উনি মনে প্রাণে বিশ্বাস করে এদেশের কৃষি ডেভেলপমেন্ট হলে এদেশের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে। এদেশের ৭৫% মানুষ কৃষক, ৭৫% মানুষের ইকোনমি ডেভেলপ করলে জাতীয় ইকোনমি সত্যিকার অর্থে ডেভেলপ করবে। ভোরের সময় আরও থাকছে। স্থায়ী যুদ্ধ বন্ধে ইরানকে নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের পর্যালোচনা করছে তেহরান। চুক্তি করতে ফের হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজের নিয়ন্ত্রণ আরও জোরদার আইআরজিসির। জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে গ্যাস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে ৪টি নতুন কূপ খনন কাজ শুরু করেছে সরকার। কামতা ২ ও তিতাসের ৩টি সহ মোট ৪টি কূপের গ্যাস উৎপাদনের মাধ্যমে আগামী বছর জুনের মধ্যে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনন্দ ইসলাম অমিত। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কামতা গ্যাস ফিল্ডে কূপ খনন কার্যক্রমের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। জ্বালানি এবং বিদ্যুৎ খাত আমদানি নির্ভরতা কমিয়ে আনবো এবং আমরা এই ক্ষেত্রে স্বাবলম্বী হব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এবং আমরা যদি এটি করতে পারি, আমরা মনে করি একদিকে যেমন জনগণের জীবনে স্বাচ্ছন্দ্য আসবে, অপরদিকে আমরা যে $1 ট্রিলিয়ন ইকোনমির পরিকল্পনা নিয়েছি সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না দেয়ায় লাইনম্যানের হামলায় অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মমিন নামে ওই রিকশা চালকের মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও অটোরিকশা চালকরা বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে 17 মে দড়িকান্দি বাসস্ট্যান্ড লাইনম্যান শাহিন মমিনের কাছ থেকে 10 টাকা চাঁদা নেয়ার কিছুক্ষণ পর আবারও চাঁদা দাবি করে। দ্বিতীয় অস্বীকৃতি জানালে দুজন বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে শাহিন লাঠি দিয়ে অটোরিকশা চালকের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে গুরুতর আহত হন তিনি। ছাত্রী হলে আপত্তিকর চিত্র আঁকায় মধ্যরাতে উত্তাল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বুধবার রাত 11টা থেকে 12টা পর্যন্ত শিক্ষার্থীরা হজরত বিবি খাদিজা হলের গেটে বিক্ষোভ করে। পরে প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন তারা। ছাত্রীরা জানায়, চতুর্থ তলায় নির্মাণ শ্রমিকরা আপত্তিকর চিত্র আঁকে, যার প্রতিবাদে বিক্ষোভ করে হলের শিক্ষার্থীরা। এর আগেও নির্মাণ শ্রমিকরা শিক্ষার্থীদের অশালীন ইঙ্গিত করলে হল প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে বড় সিদ্ধান্ত জানালেন শুভেন্দু সরকার। 2024 সালের 31 ডিসেম্বরের পর অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেবে পুলিশ। একই সঙ্গে বাংলাদেশ সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে কাঁটা তারের বেড়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরও শুরু করেছেন নতুন মুখ্যমন্ত্রী। এদিকে নাগরিকত্ব হারানোদের প্রতিবাদে ফের উত্তাল হয়ে ওঠে কলকাতা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়েছে অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারের নতুন অভিযান। এদিন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, বুধবার থেকেই ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্টের কাজ শুরু করবে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রী বলেন, সিএ আইন অনুযায়ী 7টি সম্প্রদায়ের মানুষ নাগরিকত্ব সংশোধন আইনের আওতাভুক্ত। 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এই রাজ্যে এসেছেন তাদের পুলিশ কোনো রকম হেনস্থা করবে না বা আটক করতেও পারবে না। তবে যারা সিএ অন্তর্ভুক্ত নন তারা সম্পূর্ণই অবৈধ। তাদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং বিএসএফ এর হাতে তুলে দেবে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডার রাজ্য সরকার বিএসএফ এর চাহিদা মতো পূর্ণাঙ্গ জমি হস্তান্তর করেছে। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। নির্বাচনে জয়ী হওয়ার পর বুধবারই প্রথমবারের মতো সংক্ষিপ্ত উত্তরবঙ্গ সফর শেষে সন্ধ্যায় সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ডিজির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার হাতে 27 কিলোমিটার এলাকার 54 একর জমির কাগজপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন। তৃণমূল কংগ্রেসের সরকারের সঙ্গে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরোধের জেরে দীর্ঘদিন ধরে বিএসএফ সীমান্ত রক্ষার প্রশ্নে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারছিল না। রাজ্যের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু অধিকারী প্রশাসন সিদ্ধান্ত নেয় সব জটিলতা কাটিয়ে দ্রুততার সঙ্গে বিএসএফ কে জমি হস্তান্তর করা হবে। সেটা পারিত হবে স্যার। এদিকে বুধবার নতুন করে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নাগরিকত্বের দাবিতে উত্তাল হয়ে ওঠে শহর কলকাতা। এদিন শিয়ালদা স্টেশন থেকে প্রতিবাদ মিছিলে সামিল হন হাজার হাজার মানুষ। বাংলার জনগণ দলিত, মুসলিম, আদিবাসী 15টা বছর মমতা ব্যানার্জি সরকারের পাশে ছিলেন। মমতা ব্যানার্জি সরকার কেবলমাত্র ভোটার হিসাবে ব্যবহার করেছে। বাংলার মানুষকে আমি ভাবতে বলবো, কাদের প্রতি আপনারা ভরসা করলেন? আইনের সহযোগিতা নেন, নওশাদ সিদ্দিকীর পাশে আসুন, মাথা তুলে বাঁচতে পারবেন। একটা 18 বছরের ভোটার এখানে ভোটার দিয়ে আসছে, বয়স থেকেই সে বাতিল হয়ে গেল না, সে ভোট দিতে পারলো না, তাহলে সরকারটা তো অবৈধ। 27 লক্ষ ভোটার বাদ দিয়েছে, তাদের অবিলম্বে নাম নথিভুক্ত করতে হবে। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানানোর জন্য এসেছি। 9 মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হয়। এরপর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিতে শুরু করে শুভেন্দু প্রশাসন। বিশেষ করে পশু হত্যা ইস্যু, শব্দ দূষণ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়ে রাজ্যটিতে তুমুল প্রতিবাদ বিক্ষোভও শুরু হয়েছে। এরই মধ্যে অনুপ্রবেশ ইস্যুতে বড় সিদ্ধান্ত নিল বিজেপি রাজ্য সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে তেহরানকে নতুন একটি প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ। এমন পরিস্থিতিতে ইরানকে চুক্তিতে রাজি হতে ফের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ এড়াতে আলোচনার পথ এখনও খোলা রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। এদিকে হরমুজ প্রণালীতে যে কোনো জাহাজের যাতায়াতের জন্য ইরানের অনুমতি ও সমন্বয় বাধ্যতামূলক করেছে তেহরান। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরান। পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি এই গুরুত্বপূর্ণ নৌপথে একটি নিয়ন্ত্রিত মেরিটাইম জোন ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী কুহ ই মোবারক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এবং কেশম দ্বীপ থেকে উম্ম আল কোয়াইন পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে যে কোনো জাহাজের যাতায়াতের জন্য ইরানের অনুমতি ও সমন্বয় বাধ্যতামূলক করা হয়েছে।
সংঘাত স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক চ্যানেলে চলছে দর কষাকষি। এরই ধারাবাহিকতায় ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের কাছে নতুন একটি প্রস্তাব পাঠানো হয়েছে। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই নতুন খসড়া প্রস্তাব পাঠানো হয় বলে নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ। এর আগে ইরানের পক্ষ থেকে একটি 14 দফার প্রস্তাব দেয়া হয়েছিল। এদিকে চুক্তি স্বাক্ষরের আগে ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তাব দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সম্প্রতি দাবি করে। বিষয়টি উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, তেহরানকে শতভাগ সঠিক জবাব ও চূড়ান্ত প্রস্তাব রাখতে হবে, নয়তো যে কোনো মুহূর্তে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওয়াশিংটনের খসড়া প্রস্তাব ও হুমকির মুখে কূটনৈতিক শিষ্টাচারের আহ্বান জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, যুদ্ধ এড়াতে ইরান সবসময় সব পথ খোলা রেখেছে, তবে বল প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না বলে সতর্ক করেন তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। চরম রাজনৈতিক সংকটে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট ভেঙে দিতে প্রাথমিক একটি বিল পাশ হয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েলে আগাম নির্বাচনের পথ প্রশস্ত হয়েছে। এদিকে গাজা অভিমুখে রওনা হওয়া সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের আটকে চরম অবমাননাকর ভিডিও শেয়ার করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী বেন গভির। এর জেরে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। ইতালি, ফ্রান্স ও কানাডা সহ একাধিক দেশ ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে। গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে আন্তর্জাতিক জলসীমা থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের ইসরায়েলি নৌবাহিনী জোরপূর্বক তুলে নিয়ে যায়। এর পরপরই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় বন্দী মানবাধিকার কর্মীদের হাত বেঁধে হাঁটু গেড়ে মাটিতে বসিয়ে চরম অপমানজনকভাবে হেনস্থা করা হচ্ছে। কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রীর এমন আচরণে বন্দীদের মানবাধিকার লঙ্ঘনের দৃশ্য বিশ্ব নেতাদের ক্ষুব্ধ করে তুলেছে। ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও কানাডা এটিকে মনুষ্যত্বের অবমাননা ও দানবীয় আচরণ আখ্যা দিয়ে নিজ নিজ রাজধানীতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে। এমনকি খোদ মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি মন্তব্য করেছেন, এই ভিডিও প্রকাশ করে বেন গভির ইসরায়েলের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন। এদিকে বৈশ্বিক এই নিন্দার ঝড়ের মাঝেই ঘরের মাঠে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বুধবার কোনো বিরোধিতা ছাড়াই 110 জন আইন প্রণেতার বিপুল সমর্থনে ইসরায়েলি পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রাথমিক বিল পাশ হয়েছে। অর্থোডক্স ইহুদি দলগুলো জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ক্ষমতাসীন জোট নিজেই এই বিলটি উত্থাপন করে। তবে প্রাথমিক অনুমোদনের মাধ্যমে ইসরায়েলে আগাম নির্বাচনের পথ প্রশস্ত হলেও এটি চূড়ান্ত আইনে পরিণত হওয়ার আগে সংসদীয় কমিটিতে পর্যালোচনা এবং নেসেটে আরও 3 দফা ভোটাভুটির প্রয়োজন হবে। আগামী অক্টোবরের নির্ধারিত নির্বাচনের আগেই সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে এই আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আভাস মিলছে। 2023 সালের 7 অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা, গাজা, লেবানন ও ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতি এবং দুর্নীতি মামলার কারণে নেতানিয়াহুর জনপ্রিয়তা আগেই তলানিতে ঠেকেছে। সাম্প্রতিক বিভিন্ন জরিপ বলছে, নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদের নতুন রাজনৈতিক জোটের কাছে এই আগাম ভোটে বড় ধরনের পরাজয়ের মুখে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে নেতানিয়াহুর। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্র ও বিমান ধ্বংসের অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। তবে এই পদক্ষেপকে সামরিক হামলার অজুহাত এবং সম্পূর্ণ রাজনৈতিক চাল বলে প্রত্যাখ্যান করেছে হাভানা। এদিকে এই ঘটনায় পরপরই ক্যারিবীয় সাগরে পরমাণু শক্তি চালিত বিমানবাহী রণতরী মোতায়েন করায় ওই অঞ্চলে চরম সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। মায়ামির ফেডারেল আদালতে কাস্ত্রোসহ 6 জনের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যা চক্রান্ত ও বিমান ধ্বংসের অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ প্রকাশ্য হুঙ্কার দিয়ে বলেন, ওয়াশিংটন তার নাগরিকদের ওপর আঘাতের ঘটনা কখনোই ভুলে যায় না এবং এর চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হবে।
1996 সালে কিউবান প্রবাসীদের মায়ামি ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাদার্স টু দ্য রেস্কিউয়ের 2টি উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় রাউলের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হলো। তবে কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান, বারবার আকাশসীমা লঙ্ঘনের পর কিউবা সেদিন আত্মরক্ষার্থেই ওই পদক্ষেপ নিয়েছিল। এই মামলাকে একটি রাজনৈতিক চাল এবং সামরিক হামলার অজুহাত তৈরির চেষ্টা বলেও আখ্যা দেন তিনি। এদিকে রাউল কাস্ট্রোর বিরুদ্ধে আনা অভিযোগকে একটি বড় মুহূর্ত বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিউবার সাথে কোনো সামরিক উত্তেজনা বাড়ানোর প্রয়োজন দেখছেন না বলেও মন্তব্য তার। যদিও ট্রাম্পের এমন মন্তব্যের পরই ক্যারিবীয় সাগরে বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস এর নেতৃত্বাধীন একটি শক্তিশালী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে। মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, যে কোনো কৌশলগত সুবিধা অর্জন এবং স্থিতিশীলতা রক্ষায় এই রণতরী চরম প্রাণঘাতী ভূমিকা রাখতে সক্ষম। এই রণতরী মোতায়েনের মাধ্যমে সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপের আশঙ্কা করছে কিউবা। এর আগে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে একইভাবে অভিযুক্ত করার পর মার্কিন বাহিনী তাকে আটক করার অভিযান চালিয়েছিল। তবে কিউবা সরকার হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করার সম্পূর্ণ অধিকার হাভানার রয়েছে এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তার পরিণতি হবে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। অঞ্চলে দ্রুত যুদ্ধবিরতি ও সংলাপের উপর জোর দিয়েছেন দুই নেতা। মার্কিন গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার ইঙ্গিত দিয়েছেন তারা। রুশ প্রেসিডেন্টের চীন সফরে দুই দেশের মধ্যে প্রায় 40টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার দ্বিপাক্ষিক সফর শেষে বেইজিং ছেড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। চীনের রাজধানী বেইজিংয়ে বুধবার সফরের শেষ দিন ব্যস্ত সময় পার করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং ইরান সংকট নিয়ে আলোচনা করেন তিনি। আলাপকালে শি জিনপিং বলেন, এই অঞ্চলে দ্রুত স্থায়ী যুদ্ধবিরতি ও সংলাপ অব্যাহত রাখা জরুরি। একই সঙ্গে নতুন করে সামরিক উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন দুই নেতা। তারা বলেন, কিছু দেশ এককভাবে বৈশ্বিক বিষয়গুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দুই নেতা। পুতিনের সফরে চীন ও রাশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক আরও জোরদারে প্রায় 40টি সহযোগিতা চুক্তি ও যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। দুই নেতাই জানিয়েছেন, বর্তমান ভূ রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও পারস্পরিক সহযোগিতা আরও গভীর হবে তাদের। পাশাপাশি জ্বালানি, বাণিজ্য, প্রযুক্তি ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বেইজিং সফরের এক সপ্তাহের মাথায় পুতিনের এই সফর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন গুরুত্ব তৈরি করেছে। বুধবার স্থানীয় সময় রাতে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পিপলস লিবারেশন আর্মির গার্ড অব অনারের বিদায়ী অভিবাদন গ্রহণ করে রাশিয়ার উদ্দেশ্যে বেইজিং ত্যাগ করেন ভ্লাদিমির পুতিন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। জাপানের মাউন্ট ফুজির পাদদেশে হিমার্স রকেট সিস্টেমের মহড়া চালিয়েছে মার্কিন সেনারা। মহড়ায় মোবাইল লঞ্চার থেকে 1 ডজন রকেট ছোঁড়া হয়। বুধবার ক্যাম্প ফুজিতে জাপানি বাহিনীর সঙ্গে সমন্বয় করে হাই মোবিলিটি আর্টিলারির রকেট সিস্টেমের পরীক্ষা চালায় মার্কিন মেরিন বাহিনী। সামরিক ট্রাকের পেছনে স্থাপিত এই মোবাইল লঞ্চার দ্রুত অবস্থান বদল করে রকেট ছুটতে সক্ষম। শুট অ্যান্ড স্কুট নামে পরিচিত এই কৌশল ড্রোন নির্ভর আধুনিক যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। চীন তাইওয়ান উত্তেজনার মধ্যেই এমন মহড়াকে যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক প্রস্তুতির বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইউরোপ সফরে নরেন্দ্র মোদীর ঝুলিতে 17টি চুক্তি এলেও পিছু ছাড়েনি ভারতের অভ্যন্তরীণ মানবাধিকার ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে অস্বস্তিকর প্রশ্ন। নেদারল্যান্ডস ও নরওয়েতে বাণিজ্যিক সম্পর্কের আড়ালে বারবার সামনে এসেছে সংখ্যালঘু নিরাপত্তার বিষয়টি। তবে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে সমালোচকদের অজ্ঞ বলে দায় এড়াতে চেয়েছে দিল্লি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বিশ্ব মঞ্চে প্রভাবশালী শক্তি হতে হলে শুধু অর্থনৈতিক ও সামরিক শক্তি নয়, অক্ষুণ্ণ রাখতে হবে গণতান্ত্রিক মূল্যবোধ।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হওয়ায় ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে মুখিয়ে আছে ইউরোপের দেশগুলো। তারই ধারাবাহিকতায় মোদির ইউরোপ সফরে নেদারল্যান্ডসের সঙ্গে বাণিজ্য ও প্রতিরক্ষা খাত সহ মোট 17টি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়। তবে বাণিজ্যিক এই সাফল্য ছাপিয়ে সফরের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ভারতের সংখ্যালঘু নিরাপত্তা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার মতো সংবেদনশীল বিষয়গুলো। নেদারল্যান্ডসের স্থানীয় গণমাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী মুসলিম সংখ্যালঘু নির্যাতন ও ভাঙচুরের চিত্র গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়। এমনকি বৈঠকের আগেই ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পরবর্তীতে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে প্রশ্নের জবাবে সাফ জানায়, সমালোচকরা ভারত সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে না। নরওয়ে সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ দেননি। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা সংবাদ সম্মেলনে ভারতের 5000 বছরের ইতিহাস এবং করোনাকালের মানবিক সাহায্যের কথা উল্লেখ করে সমালোচকদের অজ্ঞ ও এনজিও দ্বারা প্রভাবিত বলে আখ্যা দেয়। মূল প্রশ্নের সরাসরি কোনো জবাব না পেয়ে ক্ষোভে ও অপমানে এক ইউরোপীয় সাংবাদিক মাঝপথেই প্রেস কনফারেন্স ছেড়ে বেরিয়েও যান। ইউরোপীয় দেশগুলোর কাছে বাণিজ্য ও মানবাধিকার দুটি বিষয় হলো মুদ্রার এপিঠ ওপিঠ। ডাচ প্রধানমন্ত্রীর উদ্বেগ কিংবা বৈশ্বিক সূচকে ভারতের অবস্থান পিছিয়ে পড়াকে কেবল অজ্ঞতা বা প্রশ্ন এড়িয়ে যাওয়ার কৌশল দিয়ে ঢেকে রাখা সম্ভব নয়। তাই বাণিজ্যিকভাবে সফল হলেও এই সফর আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তির সংকটকে আরও একবার স্পষ্ট করে তুলেছে। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক পরাশক্তি হয়ে ওঠার লড়াইয়ে কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি যথেষ্ট নয়, নিশ্চিত করতে হবে অভ্যন্তরীণ মানবাধিকার ও সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতাও। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতে রাতারাতি আলোচনায় ককরোচ জনতা পার্টি। তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করে দেশটির এক বিচারপতির মন্তব্যের জেরেই এই আন্দোলনের শুরু, যার নেতৃত্বে রয়েছেন অভিজিৎ দীপকে নামের এক তরুণ, যেখানে প্রতিদিন যুক্ত হচ্ছেন হাজারো ভারতীয়। ভারতের রাজনীতিতে নতুন বিতর্ক তেলাপোকা জনতা পার্টি। তরুণদের নিয়ে রাতারাতি গড়ে ওঠে অনলাইন ভিত্তিক এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী। ভারতীয় জনতা পার্টি বা বিজেপির আদলে নাম দেওয়া হয়েছে ককরোচ জনতা পার্টি। মূলত তরুণ বেকারদের তেলাপোকার সঙ্গে তুলনার প্রতিবাদে এমন আন্দোলনের যাত্রা শুরু, যার নেতৃত্বে রয়েছেন অভিজিৎ দীপকে নামের এক তরুণ, যেখানে প্রতিদিন যুক্ত হচ্ছেন হাজারো ভারতীয়। এই বিতর্কের শুরু ভারতের বিচারপতির করা এক মন্তব্য ঘিরে। সুপ্রিম কোর্টের এক শুনানিতে বিচারপতি সূর্যকান্ত বলেন, কিছু পরজীবী বিদ্যমান ব্যবস্থাকে আক্রমণ করছে। এ সময় তিনি বেকার তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করেন। বলেন, তেলাপোকার মতো এমন কিছু তরুণ আছে যারা কোনো চাকরি পায় না। তাদের কেউ কেউ গণমাধ্যম কর্মী সাজে, কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হয়, আবার কেউ তথ্য অধিকার কর্মী বা অন্য কোনো অ্যাক্টিভিস্ট হয়ে সবাইকে আক্রমণ করে। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। বিশেষ করে জেনারেশন জেড বা জেনজিদের মধ্যে এর প্রভাব সবচেয়ে বেশি। নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনামলে এই তরুণরা সবচেয়ে বেশি বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও ধর্মীয় মেরুকরণের ভুক্তভোগী হচ্ছে। বাড়তে থাকা এই ক্ষোভের মাঝে অভিজিৎ দীপকে তার এক্স অ্যাকাউন্টে লেখেন, সব তেলাপোকা যদি একজোট হয়ে যায় তাহলে কেমন হবে। তার এই ব্যঙ্গাত্মক পোস্ট পেছনে লুকিয়ে থাকা চরম হতাশা আর ক্ষোভকে আরও এক ধাপ এগিয়ে দেয়। মোদীর দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নামের সঙ্গে মিলিয়ে ককরোচ জনতা পার্টি নামে একটি ওয়েবসাইট এবং ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্ট খোলেন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে চর্চিত ককরোচ জনতা পার্টি। অভিজিৎ যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশনসে স্নাতক করেছেন। বর্তমানে শিকাগোতে আছেন। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যারা ক্ষমতায় আছেন তারা সাধারণ নাগরিকদের তেলাপোকা আর পরজীবী মনে করেন। তাদের জানা উচিত নোংরা ও পচা জায়গাতেই তেলাপোকার বংশবৃদ্ধি হয়। বর্তমানে ভারতের অবস্থাও ঠিক তেমন। বরকতুল্লাহ, সময় সংবাদ। আফ্রিকার দেশ কঙ্গো ও উগান্ডায় আশঙ্কাজনক হারে বাড়ছে প্রাণঘাতী ইভোলা ভাইরাসের সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে দেশ দুটিতে এ পর্যন্ত প্রায় 600 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 139 জনে। ভাইরাসের জন্য ভ্যাকসিন তৈরি করতে অন্তত 9 মাস সময় লাগতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, কঙ্গো এবং উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলার এই রূপটি অত্যন্ত বিপজ্জনক। বর্তমানে কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশকে এই সংক্রমণের মূল কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে স্থানীয় স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন, যা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করা এবং সংক্রমণ ঠেকানোই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের একটি রানওয়েতে আচমকা গর্ত বা সিল্ক হোল তৈরি হয়েছে। পরে নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়া হয় রানওয়েটি। স্থানীয় সময় বুধবার সকালে নিয়মিত পরিদর্শনের সময় রানওয়ের গর্তটি কর্তৃপক্ষের নজরে আসে। বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা জানায়, ফাটল শনাক্তের পরপরই জরুরি মেরামতের কাজ শুরু হয়েছে। তবে দুপুরের পর বৈরী আবহাওয়ার পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। এর মধ্যেই প্রায় 200 ফ্লাইট বাতিল করা হয়েছে, বিলম্বিত হয়েছে 190টিরও বেশি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন পরিস্থিতি নিয়ন্ত্রণে লা গার্ডিয়াগামী সব ফ্লাইটের গতি ধীর করার নির্দেশ দিয়েছে। ক্রিকেট ইতিহাসে অনন্য এক গৌরবের দিন পার করেছে বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ চূড়ায় উঠেছে টিম টাইগার্স। প্রথমবারের মতো শান্তর দল জায়গা করে নিয়েছে 7 নম্বরে। শুধু র্যাঙ্কিংয়ে নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেও এখন রাজত্ব বাংলাদেশের, যেখানে লাল সবুজের অবস্থান পঞ্চম। পেছনে ফেলেছে ভারত, ইংল্যান্ডের মতো পরাশক্তিদের। 26 বছরের দীর্ঘ পথ চলা, চড়াই উতরাই, সমালোচনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় এখন বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথম সিরিজ জয়, তাও আবার টানা 2 ম্যাচে হারিয়ে রীতিমতো ধবল ধোলাই। রাওয়ালপিন্ডির পর এবার মিরপুর এবং সিলেটে বাঘের থাবায় কুপকাত বাবর রিজওয়ানরা। ফলাফল 4-0। আর এই মহাকাব্যিক সাফল্যের হাত ধরেই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের দীর্ঘদিনের বৃত্ত ভেঙে 7 নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজ শুরুর আগে 67 রেটিং পয়েন্ট নিয়ে 9 নম্বরে ছিল বাংলাদেশ, কিন্তু টানা 2 জয়ে 11 পয়েন্ট যোগ করে 78 রেটিং নিয়ে লাল সবুজের দল এখন বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ের 7-এ। এর আগে 2018 সালে সর্বোচ্চ 8-এ উঠেছিল বাংলাদেশ। অন্যদিকে লাল সবুজের কাছে হেরে র্যাঙ্কিংয়ের ছক্কা থেকে 8-এ ছিটকে গেছে পাকিস্তান। সাফল্যের গল্প এখানেই শেষ নয়। টেস্ট ক্রিকেটের বিশ্বকাপ খ্যাত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ গড়েছে নতুন ইতিহাস। র্যাঙ্কিংয়ের পাশাপাশি চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তারা এখন বিশ্ব ক্রিকেটের 5 নম্বর পরাশক্তি। 4 ম্যাচে 28 পয়েন্ট এবং 58.33% জয়ের হার নিয়ে টেবিলের 5 নম্বরে টাইগাররা। অবাক করার বিষয় হলো, এই তালিকায় শান্তদের নিচে অবস্থান করছে ক্রিকেটের বিগ 3-র 2 পরাশক্তি ভারত এবং ইংল্যান্ড। দীর্ঘদিন ধরে 8, 9 আর 10-এর গোলকধাঁধায় আটকে থাকা বাংলাদেশের ক্রিকেট আজ মুক্ত বিহঙ্গ। পাকিস্তানের বিপক্ষে টানা সাফল্য আর সাদা পোশাকের র্যাঙ্কিংয়ের রাজত্ব বলে দিচ্ছে টেস্ট ক্রিকেটে নতুন এক পরাশক্তির উত্থান দেখছে বিশ্ব। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। পাকিস্তানের পর ঘরের মাটিতে বাবর রিজওয়ানদের হারানো বড় প্রাপ্তি, তাই উচ্ছ্বসিত পেসার তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশা তার। লিটন দাস সিরিজ জুড়ে আলোচিত। সিলেটে পাওয়া সেঞ্চুরি উৎসর্গ করেছেন তার কন্যা সন্তানকে। রিজওয়ানের উইকেট শিকার করে শরীফুল নিশ্চিত করেন বাংলাদেশের জয়, তাই সেই উইকেটটাই ছিল তার কাছে স্বস্তির। নাহিদ রানার সহজ স্বীকারোক্তি, স্লেজিং নয়, নিজের কাজেই বেশি মনোযোগী ছিলেন গতি তারকা। একটা সুখী পরিবারের গল্প। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর তো এমন হাস্যোজ্জ্বলী হওয়ার কথা। সিলেটে লাঞ্চ বিরতির আগেই মেন ইন গ্রিনদের হতাশায় ডুবিয়ে সিরিজ নিশ্চিত করে টাইগার্স। তাই তো পঞ্চম দিনের বিকেলেই ঢাকায় ফিরলেন শান্ত, মিরাজ, তাসকিনরা। সিলেট থেকে ঢাকায় এসে একে একে বের হন ক্রিকেটাররা। বিমানবন্দরে সমর্থকদের সেলফির আবদার মেটাতে হয় ক্রিকেটারদের। গোটা সিরিজ জুড়েই আলোচিত ছিলেন লিটন দাস। বাংলাদেশ ছাপিয়ে পাকিস্তানেও তাকে নিয়ে হয়েছে আলোচনা। দ্বিতীয় টেস্টে পেয়েছেন ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি, গ্লাভস হাতে নিয়েছেন গুরুত্বপূর্ণ ক্যাচ। তবে তার চেয়েও বেশি আলোচিত ছিল রিজওয়ানের সঙ্গে স্লেজিংয়ে জড়িয়ে এমন ম্যাচ জয় নিঃসন্দেহে বিশেষ, তাই অসাধারণ জয়ে অবদান রাখা সেঞ্চুরিটা উৎসর্গ করলেন প্রিয় কন্যাকে। কিছুদিন আগে আমার কাছে তার মার কাছে বলতেছিল যে বাবা সেঞ্চুরি করবে,
সো নতুন নতুন ওয়ার্ড শিখছে, তো এই সেঞ্চুরিটা সম্পূর্ণ তার জন্য। পাকিস্তান ব্যাটারদের সামনে মূর্তিমান আতঙ্ক ছিলেন পেসার নাহিদ রানা, যাকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানি কিংবদন্তিরাও। প্রায় 150 কিলোমিটার গতিতে বোলিং করে অনেককেই মনে করিয়ে দিয়েছেন সাদা পোশাকে শোয়েব আখতারের দিনগুলো। সিলেট টেস্ট জয়ের পর সরল উক্তি এই পেসারের, খেলাধুলা আলাদা, ঈদের খুশি আলাদা। আর স্লেজিং কেমন করলেন? স্লেজিং কেমন করলেন? আমি তো ভাই নর্মালি কারো স্লেজিং করি না। ঐতিহাসিক জয়ের সাক্ষী প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জায়গা করে নিয়েছেন টাইগার স্কোয়াডে, যদিও সুযোগ হয়নি ম্যাচ খেলার। দলনেতা হিসেবে যেরকমটা থাকা দরকার তার মধ্যে সবটাই সেই গুণটা আছে। তো আমার যেহেতু ফার্স্ট সিরিজটা আমারও ভালো লাগতেছে। লিটন ভাইয়ের সাথে সিনিয়র যারা আছে সবার সাথেই কথা হয়, ড্রেসিং রুম শেয়ার করতে পেরেছি, ভালো লাগতেছে। তাসকিন আহমেদ টাইগারদের পেস ইউনিটের অন্যতম সেনানী। দারুণ উপভোগ করেছেন সিলেট টেস্ট, প্রস্তুতি নিতে চান অজিদের জন্য। আর শরীফুল উচ্ছ্বসিত রিজওয়ানের উইকেট নিয়ে। বেশি ভালো লাগছে কারণ স্টেট ব্যাটসম্যান ছিল। এরকম ফ্ল্যাট ডেকে এত স্পোর্টিং কন্ডিশন ছিল এবং সব মিলে আমরা ভালো ক্রিকেট খেলে জিতছি। ওদের দেশের পরে এখন এখানে হোমেও জিতলাম, সো খুবই দারুণ একটা ফিলিং। ইনশাল্লাহ সামনে আরো ভালো, সবাই দোয়া করবে। অস্ট্রেলিয়া ইনশাল্লাহ ভালো কিছু হবে, ডেফিনেটলি ওরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিম, ভালো কিছু হবে। আপাতত বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা, অনেকেই যোগ দেবেন ঢাকা প্রিমিয়ার লিগে। তারপর অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি শুরু হবে টাইগারদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে ফর্ম নিয়েছেন 26 জন। সভাপতি তামিম ইকবাল সহ বর্তমান বোর্ডের অনেকেই তুলেছেন নমিনেশন পেপার। আবারও স্বচ্ছ ও বিতর্কমুক্ত নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছে অ্যাডহক কমিটি। সকাল থেকে সিলেট টেস্টে চোখ ছিল ক্রিকেট সংশ্লিষ্ট সবার। বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে তাই যেন সব আনুষ্ঠানিকতা সারা হলো নীরবেই। ক্রিকেট বোর্ডের সামনে গণমাধ্যম কর্মীদের অবস্থান। প্রথম দিন কে কে নিলেন মনোনয়নপত্র সেটাই জানার চেষ্টা। সারাদিনে 3 ক্যাটাগরি থেকে নমিনেশন পেপার নিয়েছেন মোট 26 জন। সভাপতি তামিম ইকবাল সহ সংগ্রহ করেছেন অ্যাডহক কমিটির অনেকে। ক্লাব ক্যাটাগরি থেকে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের প্রতিনিধি হিসেবে পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম। ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের সাইদ ইব্রাহিম আহমেদ, এক্সিউম ক্রিকেটার্সের ইশরাফিল খসরু, আবাহনীর ফাহিম সিনহা, গাজী গ্রুপ ক্রিকেটার্সের রফিকুল ইসলাম বাবু, শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রব্বানী, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকরা এরই মধ্যে কিনেছেন নমিনেশন ফর্ম। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে সাইদ বিন জামান, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম সীমান্ত, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান নিয়েছেন ফর্ম। ক্যাটাগরি 3 থেকে তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরও। ক্লাব ক্যাটাগরিতে বিতরণ হয়েছে 12টি। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। অলরেডি নমিনেশন পেপার আমি উঠিয়েছি, ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যে বিসিবিতে আসে। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের অধীনে অনুষ্ঠিত সবশেষ নির্বাচনে বিতর্কের শেষ ছিল না। এবার বিতর্কমুক্ত ইলেকশনের আশ্বাস দিয়েছে অ্যাডহক কমিটি। এখন পর্যন্ত আমরা যেভাবে যে সিস্টেমে গিয়েছি সবকিছু ফেয়ারলি সুন্দরভাবেই হচ্ছে সবকিছু। তো আশা করছি 7 তারিখে নির্বাচনও সুন্দরভাবে হবে। 2 দিন বিতরণের পর শুক্রবার পর্যন্ত সুযোগ থাকবে মনোনয়নপত্র দাখিলের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে থাইল্যান্ডে 2 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প ও প্রীতি ম্যাচ শেষে সকালে ভারত যাবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। হ্যাট্রিক শিরোপায় চোখ ফুটবলারদের। থাইল্যান্ডের তীব্র গরমে ম্যাচ খেলায় গোয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে বলে জানান ঋতুপর্ণা চাকমা। কন্ডিশনিং ক্যাম্পের সুযোগ সুবিধায় মুগ্ধ কোচ পিটার বাটলার। ফুটবলারদের প্রস্তুতিতে সন্তুষ্ট তিনি। গোয়ায় পৌঁছে শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। ভারতের গোয়ায় আগামী 25 মে মাঠে গড়াচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। 28 মে মালদ্বীপ ও 31 মে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে শক্তিশালী ভারত। 2022 ও 2024 সালে নেপাল থেকে ব্যাক টু ব্যাক সাফের শিরোপা জয় করে বীরের বেশে দেশে ফিরেছিল জয়িতারা।
হিমালয় জয় করা ঋতুপর্ণাদের মিশন এবার ভারতের গোয়া। আসর সামনে রেখে থাইল্যান্ডের ব্যাংককের অ্যালপাইন ট্রেনিং গ্রাউন্ডে 2 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পের শেষ দিনে 3 গ্রুপে ভাগ হয়ে ম্যাচ খেলেছেন ফুটবলাররা। এ সময় পজিশনাল অ্যাওয়ারনেস, ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল দিকগুলোতে শৃঙ্খলার উপর জোর দেন কোচ পিটার বাটলার। থাইল্যান্ডে 2টি প্রস্তুতি ম্যাচ খেলেছে মেয়েরা, সে ম্যাচের পারফরম্যান্সেও সন্তুষ্ট কোচ। ব্যাংককের তীব্র গরমে নেওয়া প্রস্তুতি গোয়ার মাঠে কাজে লাগবে বলে মনে করেন ঋতুপর্ণা চাকমা। হ্যাট্রিক শিরোপায় চোখ তার। দেশের দর্শকদের সমর্থন চেয়েছেন ঋতু। এখানে অনেক তীব্র তাপে রোদে আমরা ট্রেনিং করেছি। আমরা প্লেয়াররা সবাই প্রস্তুত। আমরা আমাদের সাপের সেরাটা দেওয়ার চেষ্টা করব। টার্গেট থাকবে শিরোপাটা ধরে রাখার। আমরা এখানে 2 সপ্তাহ ধরে ট্রেনিং করেছি। দেশবাসীর কাছে একটাই চাইবো যে আমাদের যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এটা যেন আমাদের আগামীতে আরো এভাবে সাপোর্ট দিয়ে যায়। আমরা দেশবাসীকে নিরাশ করব না। সাব চ্যাম্পিয়নশিপের আগে ব্যয়বহুল হলেও এই ক্যাম্প আয়োজন করায় বাফুফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পিটার বাটলার। এই প্রস্তুতি আসরে কাজে আসবে বলে মনে করেন তিনি। অ্যালপাইন ট্রেনিং গ্রাউন্ডের সুযোগ সুবিধা বেশ ভালো। ব্যয়বহুল হলেও ফেডারেশন মেয়েদের জন্য এমন ব্যবস্থা করায় খুব ভালো হয়েছে। প্রতিপক্ষ বেশ শক্তিশালী, তবে এই মেয়েরা অভিজ্ঞ। ওরা জানে কিভাবে প্রতিবন্ধকতা জয় করে শিরোপা জিততে হয়। আমি থাকি বা না থাকি, এমন একটা দল তৈরি করে দিয়ে যেতে চাই যারা ভবিষ্যতে বাংলাদেশকে আরো শক্ত অবস্থায় নিয়ে যাবে। 2টি প্রস্তুতি ম্যাচ এখানে খেলেছে ওরা, সেগুলোতে আমাদের মেয়েরা বেশ ভালো করেছে। ভারতে পৌঁছে 22 মে থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। পারভিন আক্তার, সময় সংবাদ। নরসিংদীর রায়পুরা উপজেলার নয়াচর সিরাজনগর উম্মুল কুরা মাদ্রাসায় আরফাল লাভ ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ করা হয়েছে। ফুটবল উৎসবের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী 5 রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। সিটি ব্যাংকের সহযোগিতায় এ সময় মাদ্রাসার 5 শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এই আয়োজনে আরও ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। আপনারা বলেছেন যে ব্রিজের কথা, ফাউন্ডেশন কর্তৃক এই প্রোগ্রামে আমরা প্রোগ্রামটা খুব সংক্ষিপ্ত জানি যে এই ব্রিজটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের এই ব্রিজ জনাব তাবিথ আউয়াল প্রেসিডেন্ট, ওটার পিছনে তো অবশ্যই আমরা সামনে বাচ্চারা বাবা হবে। আমাদের খুব বড় পরিকল্পনা আছে। আগামী দিনে আমরা খেলাটাকে ছড়িয়ে দিতে চাই। আপনারা জানেন যে আমার মাননীয় প্রধানমন্ত্রী একটা ভিশনের কারণে ক্লাস 4 থেকে কিন্তু এখন স্কুলে 4টা খেলা চালু থাকবে বাধ্যতামূলক, সেটার ভিতরে ফুটবল হবে 1টা। আমাদের পরিকল্পনা হলো যে আমাদের খেলার মাধ্যমে আগামীতে বিশ্ববাসী বাংলাদেশকেও চিনবে। সিলেটে শুরু হলো বিভাগীয় পর্যায়ের নতুন কুড়ি স্পোর্টস। জেলা স্টেডিয়ামে সিলেট অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন করলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 8টি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এখান থেকে বিজয়ীরা যাবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়। দিগেন সিংহের ক্যামেরায় জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। সিলেটে শুরু হলো স্বপ্ন ছোঁয়ার লড়াই। খুদে ক্রীড়াবিদদের চোখে তখন ভবিষ্যতের হাজারো প্রতিশ্রুতি। তাদের সঙ্গে হাত মিলিয়ে আশার আলো জ্বালালেন অতিথিরা, যেন আজকের এই নতুন কুড়িরাই একদিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ফুটবে সেরা ফুল হয়ে। সিলেটে বিভাগীয় প্রশাসন আয়োজিত বিভাগীয় পর্যায়ের নতুন কুড়ি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তৃণমূল থেকে উঠে আসা এই প্রতিভাদের চোখে এখন একটাই প্রত্যাশা, বিভাগ পেরিয়ে জাতীয় মঞ্চ, আর সেখান থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উড়ানো। জেলা পর্যায়ে বিজয়ী হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে আরো স্বপ্ন দেখছেন প্রতিযোগীরা। সিলেটে বিজয়ী হয়ে ঢাকায় বিজয়ী হতে চাই। আমি জেলা পর্যায়ে জিতছি, বিভাগ পর্যায়ে আমি জিতে যাচ্ছি। জুডোতে সিলভার পেয়েছি, নতুন করে স্পোর্টসে খেলে অনেক ভালো লাগছে। এবারের প্রতিযোগিতায় সিলেট বিভাগের জেলা পর্যায়ে বিজয়ী 560 জন ক্ষুদে প্রতিযোগীরা অংশ নিচ্ছে। 8টি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। এখান থেকে নির্বাচিত সেরারা অংশ নেবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়। প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় এমন আয়োজন শিশু কিশোরদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই নতুন কুড়িদের মধ্য থেকেই ভবিষ্যতে উঠে আসতে পারে বিশ্বমানের খেলোয়াড়, যারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য বয়ে আনবে গৌরব, বলছেন সংশ্লিষ্টরা। সবাইকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই অনুষ্ঠানে আমি নতুন করে শুভ ঘোষণা করছি। এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমাদের বিশ্বমানের খেলা তৈরি হয়ে আসবে এবং দেশে দেশে প্রতিনিধিত্ব করবে আমাদের এই খেলোয়াড়রা। সিলেট বিভাগীয় পর্যায়ের এই নতুন করে স্পোর্টস 20 মে থেকে শুরু হয়ে চলবে 22 মে পর্যন্ত। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। শিশু কিশোরদের প্রতিভা বিকাশে 3 দিনের আঞ্চলিক প্রতিযোগিতা শেষে রংপুরে অনুষ্ঠিত হয়েছে নতুন কুড়ি স্পোর্টস 2026 এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জেলা স্টেডিয়ামের ইনডোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান। এ সময় শিশু কিশোরদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা। এদিন নারীদের কাবাডিতে কুড়িগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লালমনিরহাট, আর ছেলেদের কাবাডিতে ঠাকুরগাঁওকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুড়িগ্রাম। আমরা উদ্বোধনী দিনেও বলেছিলাম এবার তাই না, তোমরা পরাজিত হয়েছো বিদায়। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভ্যাকসিন সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করে ইউনিসেফ। টিকাদান ব্যাহত হওয়ার কারণে ভয়ঙ্কর রূপে ফিরেছে হাম। 24 ঘন্টায় ঝরল আরও 6 শিশুর প্রাণ। সস্তা জনপ্রিয়তা নয়, পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারের অঙ্গীকার। গাজীপুরে প্রধানমন্ত্রী। সীমিত সম্পদের সঠিক ব্যবহারে দেশকে উন্নত করার প্রত্যাশা। ওয়াসার ময়লা দুর্গন্ধযুক্ত পানিতে অতিষ্ঠ নগরবাসী। বিলের পাশাপাশি তাদেরই বুথ থেকে নিতে হচ্ছে বিশুদ্ধ জল। সাধারণ মানুষ ভোগান্তিতে থাকলেও লাভবান হয় প্রতিষ্ঠানটি। পুঁজিবাজার শক্তিশালী করতে বাজেটে অনাস্থা দূর, দ্বৈত কর পরিহার ও কর্পোরেট কর কমানোর দাবি। কর ছাড় সুবিধা দেওয়ার চেয়ে সুশাসন নিশ্চিতে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের। এবং সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে 27 কিলোমিটার জমি দিল পশ্চিমবঙ্গ সরকার। নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরের ঘোষণা। অবৈধদের নিজ দেশে ফেরতের হুঁশিয়ারি। এই ছিল ভোরের সময়। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।